আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। দ্রুত সবাই লাইভে জয়েন করো এবং যারা জয়েন করবে অবশ্যই ক্লাসের লিংকটা তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের সাথে শেয়ার করে দিবা। সামনে হাফ ইয়ারলি এক্সাম আছে, ফার্স্ট ইয়ারদের এবং সেকেন্ড ইয়ারে তোমরা যারা আছো তোমাদের তো টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে অতি সত্বর। সুতরাং এই ক্লাসের মাধ্যমে আমরা যেন আজকে সবাই মিলে একসাথে যেন কমপ্লিটিং সেন্টেন্স শেষ করতে পারি। সবাই ক্লাসটা দ্রুত শেয়ার করে দাও। যারা ইতিমধ্যে জয়েন করেছো সবাই কাইন্ডলি ক্লাসটা শেয়ার করে দাও দ্রুত, যাতে আমাদের অন্যান্য যারা আছে ফ্রেন্ড সার্কেলে তারাও যেন ক্লাসটা করতে পারে। একসাথে শিখবো, একসাথে কোনো কিছু শেখার মজাটাই আলাদা। সিনহা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সিনহা, ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদেরকে কাইন্ডলি একটু মেনশন করে দাও, বা হচ্ছে তোমাদের যদি কোনো প্রাইভেট গ্রুপ থাকে সেই গ্রুপে একটু শেয়ার করে দিতে পারো, বাকিরাও যেন জয়েন করতে পারে ক্লাসটা। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করেছো তোমরা একটু কাইন্ডলি সবার সাথে ক্লাসে আমাদের ভিডিও লিংকটা শেয়ার করে দাও। আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্সের একটা অংশ শেষ করব। 2টা ক্লাস লাগবে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স ভালোভাবে শেষ করতে, ফুল মার্কস পাওয়ার জন্য। তো 2টা ক্লাসে আমরা শেষ করে ফেলবো ইনশাল্লাহ। আজকে প্রথম পার্টটা হবে কমপ্লিটিং সেন্টেন্সের ফার্স্ট পার্টটা আজকে হবে, এবং এতটুকু তোমাদের আশ্বস্ত করতে পারি ইনশাল্লাহ। কাউসার, ওয়ালাইকুম আসসালাম। মারিয়াম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা জয়েন করছো তারা অলরেডি প্লিজ একটু ক্লাসটা শেয়ার করে দাও। হ্যাঁ, যার যার প্রোফাইলে শেয়ার করে রাখো, প্লাস হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দাও। আমরা ইনশাল্লাহ আজকে এমন ভাবে কমপ্লিটিং সেন্টেন্স শিখবো, আমাদের কাছে সবচেয়ে সহজ টপিক মনে হবে কমপ্লিটিং সেন্টেন্স। অনেক, ওয়ালাইকুম আসসালাম। আফরোজা, ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা জয়েন করছো প্লিজ ক্লাসটা শেয়ার করে দাও, আমরা খুব দ্রুত ক্লাসটা শুরু করে দিব। আর যারা হচ্ছে লাইভে জয়েন করতে পারবা না, পরবর্তীতে যারা লাইভটা দেখবা তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা একটু টেনে 2-1 মিনিট পর থেকে দেখবা, তা নাহলে যে আমাদের এই যে অপ্রাসঙ্গিক যে কথাবার্তাগুলো বলতেছি এগুলো হয়তো বা চলে আসতে পারে। ওকে, আমাদের ইতিমধ্যে 14 জন চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। 14 জন চলে আসছে আমাদের। তোমরা প্লিজ খুব দ্রুততার সাথে জয়েন করো, বাকি যারা জয়েন করো নাই আর যারা জয়েন করছো অন্যদের একটু ইনভাইট করো, তারা যেন ক্লাসের সময় মতো একটু জয়েন করতে পারে। কে কে শেয়ার করছো? শেয়ার করছো কে কে দেখি? কে কে ক্লাসটা শেয়ার করছো এখন পর্যন্ত একটু দেখি তো। ক্লাসটা শেয়ার করছো কে কে? জুলফিকার, জুয়েল, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা শেয়ার করে দাও। কে কে শেয়ার করছো দেখি। আজকের ক্লাসে যে বেশি শেয়ার করতে পারবে তাকে দেখি কোনো গিফট দেওয়া যায় কিনা। দ্রুত শেয়ার করতে হবে, সর্বোচ্চ শেয়ার দাতাকে দেখি কোনো প্রাইজ দেওয়া যায় কিনা। দ্রুত শেয়ার করে দাও। আমাদের সাথে 16 জন আছে। ওকে জয়, থ্যাংক ইউ জয়। বাকি যারা আছো তারাও একটু শেয়ার করে দাও। আফরোজা, থ্যাংক ইউ আফরোজা। আমাদের বাকি যারা আছো জয়েন করছো তারা অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দাও। থ্যাংক ইউ মারিয়াম। ওকে, আমাদের মোটামুটি 17 জন চলে আসছে। ইনশাআল্লাহ আমরা এখন ক্লাসটা শুরু করে দিব। আমার মনে হয় ক্লাসটা এখন আমরা শুরু করতে পারি। ওকে, থ্যাংক ইউ যারা জয়েন করছো এবং শেষ পর্যন্ত থেকো। কথা হচ্ছে যে একটা জিনিস যদি শিখতে চাই আমরা, এমন কিন্তু না যে 2-1 মিনিটের মধ্যে একটা টপিক পুরোপুরি ভাবে শেখা যাবে। একটু সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে,
ধৈর্য ধরে শেষ পর্যন্ত যদি আমরা থাকতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু আমরা শিখতে পারবো আজকের ক্লাস থেকে, এটা আমি তোমাদের প্রতিশ্রুতি দিতে পারি। তো আমরা শুরু করতেছি। যারা লাইভ ক্লাসটা দেখতেছো একটু সিরিয়াস হয়ে বসো, খাতা কলম নিয়ে সামনে নিয়ে বসে পড়ো, একটু সিরিয়াস হও। ওকে, তো কমপ্লিটিং সেন্টেন্সে তোমরা যেমনটা জানো আমাদের অর্ধেক বাক্য দেওয়া থাকে, বাকি অর্ধেক পূর্ণ করতে হয়। আমাদের এখানে মোটামুটি 20 থেকে 25টার মতো নিয়ম আছে। আমরা এতগুলো নিয়ম পড়বো না। আজকের ক্লাসে চেষ্টা করবো আমরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ 7 থেকে 8টা নিয়ম শেষ করার, যেখান থেকে ইনশাল্লাহ আমাদের 3 থেকে 4 মার্কস কমন চলে আসবে। ওকে, তো ক্লাসটা শুরু করতেছি। আমরা প্রথমে আজকে যে নিয়মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে বেশি আসছে এই প্রশ্ন, এটা দিয়ে প্রশ্ন, ইট ইজ টাইম। ইট ইজ টাইম, এটার অর্থ কি? ইট ইজ টাইমের অর্থ হচ্ছে এটাই সময়। আবার এই ইট ইজ টাইমটা কিন্তু অন্য আরেকটা রূপে আসতে পারে, সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। সুতরাং আমাদের ইট ইজ টাইম এটাও আসতে পারে, আবার ইট ইজ হাই টাইম এটাও আসতে পারে। পার্থক্য যদি বলো, খুব বেশি পার্থক্য নাই। ইট ইজ টাইম অর্থ হচ্ছে এটাই সময়, আর ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। ওকে, এখন এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই দুইটা দিয়ে সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন আসছে। তারপরেও দেখা যাচ্ছে কি যে এটার প্রতি আমাদের গুরুত্ব খুব একটা নাই। আরেকটা বিষয় হচ্ছে এই দুইটা থেকে প্রশ্ন আসলে কিন্তু 100% খুব সহজে আনসার করা যায়। আমরা শর্টকাটও শিখবো, এক কথা যদি বলো অটো আনসার, অর্থাৎ ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম দেখলেই তুমি কি বসাবা সেটাও শিখবো, নিয়মও শিখবো। তো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে আগে আগে আমরা দেখি প্রশ্নটা কিভাবে আসে। যেমন ধরো প্রশ্ন আসতে পারে দুই ভাবে আসতে পারে, ইট ইজ টাইম, এরপরে গ্যাপ থাকবে। এটা হচ্ছে এক ধরনের প্রশ্ন, এভাবে প্রশ্ন আসতে পারে। আবার কিভাবে আসতে পারে, ইট ইজ টাইম উই, এভাবেও আসতে পারে। আরেকটা ক্যাটাগরির কথা যদি বলি, corruption is increasing day by day, তারপরে থাকতে পারে ইট ইজ টাইম। তোমরা একটু যদি ভালো করে খেয়াল করো, ইট ইজ টাইম দিয়ে আমাদের এই তিন ভাবে প্রশ্ন আসতে পারে। এমন হতে পারে যে জাস্ট ইট ইজ টাইম, শুধু এইটাই আছে আর কিচ্ছু নাই, জাস্ট আছে ইট ইজ টাইম। আবার এমন হতে পারে ইট ইজ টাইমের পর একটা সাবজেক্টিভ প্রনাউন বা সাবজেক্ট থাকতে পারে। আবার এমন হতে পারে যে একটা অতিরিক্ত বাক্য দেওয়া আছে, তারপরে হচ্ছে আমাদের ইট ইজ টাইম আছে। তো এই তিন ভাবে প্রশ্ন থাকলে আমরা কখন কিভাবে করব? যদি শুধুমাত্র ইট ইজ টাইমের পরেই গ্যাপ থাকে, এখানে আমাদের জাস্ট আমরা একটা টু দিব, প্লাস হচ্ছে একটা ভার্বের মেইন ফর্ম দিয়ে দিব। ইট ইজ টাইম যখন থাকবে, এটা তোমাকে বলবে যে এটাই উপযুক্ত সময়। তুমি তখন নিজেকে প্রশ্ন করবে, আচ্ছা কি করার উপযুক্ত সময়? ইট ইজ টাইম থাকলে এটা মানে হচ্ছে এটাই উপযুক্ত সময়। তুমি উত্তরটা বের করার জন্য নিজেকে তখন প্রশ্ন করবা কি করার উপযুক্ত সময়। তো যে কোনো একটা কিছু করার উপযুক্ত সময়, যে কোনো একটা কিছু করা, যেমন পড়াশোনা করার উপযুক্ত সময়, খেলাধুলা করার উপযুক্ত সময়, ঘুমানোর উপযুক্ত সময়, অর্থাৎ যে কোনো একটা কাজের কথা এখানে লিখে দিলেই হবে। সে কাজটাকে আমরা কিভাবে লিখবো, 2+V1। এখন আমি যদি বলি যে এটাই পড়াশোনা করার উপযুক্ত সময়, তাহলে পড়াশোনা করা ইংরেজি কি, স্টাডি। তাহলে 2 এর পরে আমি দিয়ে দিব স্টাডি। এখন ইট ইজ টাইম, এটার পরে আমি দিছি টু স্টাডি, এটাই সময় পড়াশোনা করার। তোমরা কি কি দিতা পরীক্ষায় যদি আসে, তাহলে তোমরা এটার উত্তর কি কি দিতা? ইট ইজ টাইমের পরে তোমরা কি দিতা? উত্তরটা লেখো তো। জুলফিকার, টু স্টপ কারাপশন, ভেরি গুড। বাকিরা একটু ট্রাই করো। আমরা হচ্ছে ক্লাসেই সবগুলো শেষ করে ফেলবো নিয়ম, বাসায় যেন না পড়তে হয়। আজকে লাইভ ক্লাসে আমরা কমপ্লিটিং একদম শেষ করে ফেলবো, এবং এখানে আমরা একদম পরিপূর্ণভাবে শিখে যাব, পরীক্ষার জন্য প্রস্তুতি যেন একদম ভালো হয়। বাকিরা বসে থেকো না, প্লিজ ট্রাই করো। একজন মাত্র উত্তর করছো, টু স্টপ কারাপশন। বাকিরা ট্রাই করো। এখন আমাদের একটা স্টেজ গেল, হচ্ছে একটা সিস্টেম গেল। ইট ইজ টাইমের ঠিক পরেই যদি গ্যাপ থাকে এরকম, তাহলে আমি 2+ যে কোনো একটা ভার্বের ফর্ম দিয়ে দিব, ঝামেলা শেষ। এবার আসো ধরন 2 এ। ধরন 2 এ কিভাবে আসতে পারে?
ইট ইজ টাইমের পরে এখানে একটা সাবজেক্টিভ প্রনাউন দেওয়া আছে। এখন এখানে কি কি থাকতে পারে? সাবজেক্টিভ প্রনাউন থাকতে পারে আই, উই, হি, সি, দে, ইট। আবার কিন্তু যে কোনো মানুষের নামও থাকতে পারে বা কোনো একটা পদবিও থাকতে পারে। হ্যাঁ, তো ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তখন কিন্তু আমরা 2+V1 এখানে লিখতে পারবো না। তখন যদি 2+V1 দাও তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। ওকে, আফরোজা উত্তর লিখছো হার্ডওয়ার্ক, টু হার্ডওয়ার্ক। ওকে, ভেরি গুড। বাকিরা লিখতে থাকো। ওকে, তো এটা যেটা বলতেছিলাম, ডিফারেন্সটা কি, পার্থক্যটা দেখো তো। এখানে ইট ইজ টাইম এর ঠিক পরেই গ্যাপ আছে, বাট এইখানে যদি আমরা দেখি ইট ইজ টাইম এবং গ্যাপের মাঝখানে কিন্তু সাবজেক্ট আছে। সুতরাং যদি ইট ইজ টাইমের পরে সাবজেক্ট এবং সাবজেক্টের পরে যদি গ্যাপ থাকে তখন কিন্তু আমরা 2+V1 দিতে পারবো না। তখন আমাদের দিতে হবে V2 প্লাস অবজেক্ট। ঠিক আছে, যখন ইট ইজ টাইমের পরে সাবজেক্ট আসে তখন আমরা দিব V2 প্লাস অবজেক্ট। মিনিং কিন্তু একই, অর্থের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, একই কিন্তু জিনিস। তাহলে ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময় কি করার। ওই যে বলছি প্রশ্ন করবা নিজেকে কি করার, এখানে যদি আমরা লিখি 2 নাম্বারটাই ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময় কি করার। আমরা বললাম আগেটা দিছি পড়াশোনা করার, তাহলে এটা দিলাম হচ্ছে খেলাধুলা করার। তাহলে এইখানে যে আমরা খেলাধুলা করার এটা যে লিখবো, সাবজেক্ট যখন থাকবে তখন আমরা লিখবো জাস্ট V2 এবং অবজেক্ট। তো আমরা উত্তরে বলছি এটাই উপযুক্ত সময় কি করার, খেলাধুলা করার। তো খেলাধুলা করার, তাহলে খেলাধুলা করার ইংরেজি হচ্ছে প্লে। যেহেতু এখানে আমাদের সাবজেক্ট আছে ইট ইজ টাইমের পরে, সুতরাং আমরা লিখবো প্লে এর V2 প্লেট। তাহলে আমাদের উত্তর কি লিখতে পারি আমরা? প্লেট। আচ্ছা, তারপরে যদি বলো যে স্যার কি প্লেট, হ্যাঁ ক্রিকেট, প্লেট ক্রিকেট দিতে পারো। তাহলে ইট ইজ টাইম উই প্লেট ক্রিকেট। তো হ্যাঁ, প্লেট ফুটবল হবে লাবিব আহমেদ, লাবিব আহমেদ খুব ভালো। সিনহা প্লেট ফুটবল, ওকে ভেরি গুড। প্লেট ক্রিকেট অফকোর্স হবে, হবে না কেন? মানে তোমাদের তোমাদের কনফিডেন্স দেখে আমি সত্যি বিমোহিত। এত সুন্দরভাবে তোমরা এত সহজে বুঝতে পারতেছো, খুবই ভালো। আচ্ছা, সিজানুর রহমান সিজান, V2 হবে কেন, ভার্ব 1 হবে কেন? এটাই রুল, এটা হচ্ছে আমাদের রুল। যদি আমাদের ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকে তাহলে আমরা এখানে ভার্ব 1 দিতে পারবো না, এটা রুল। যারা ব্যাকরণবিদ ভাষাবিদ আছে তারা একটা রুল দিয়ে দিছে, আর কিছু করার নাই। ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে সোজা হিসাব V2 প্লাস অবজেক্ট। আর ইট ইজ টাইমের ঠিক পরেই যদি গ্যাপ থাকে, সাবজেক্ট যদি না থাকে, তাহলে 2+V1। প্লেড ব্যাডমিন্টন, ওকে। আচ্ছা, এবার তোমরা কাজ করো, আমার সাথে তোমরা 2বার বলো তো। আমি যা যা বলবো আমার সাথে রিপিট করবা মনে মনে। ইট ইজ টাইম এর পরে গ্যাপ থাকলে 2+V1। ইট ইজ টাইম এর পরে গ্যাপ থাকলে 2+V1। ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট, তারপরে গ্যাপ থাকলে V2 প্লাস অবজেক্ট। ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট প্লাস গ্যাপ থাকলে V2 প্লাস অবজেক্ট। সানিয়া প্লেড ক্রিকেট, ওকে গুড। আচ্ছা, এবার আমরা 3 নাম্বারটায় আসি। এখন এই দুইটা প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে একটু পার্থক্য দেখো। এইখানে জাস্ট বলা আছে ইট ইজ টাইম, এখানে জাস্ট বলা আছে ইট ইজ টাইম উই। এখানে কিন্তু হাই টাইমও থাকতে পারে, একই কথা। এইখানে দেখো ইট ইজ টাইমও আছে, প্লাস আমাদের একটা অতিরিক্ত বাক্য কিন্তু দেওয়া আছে। তাহলে এই অতিরিক্ত বাক্যটা থাকলে কি প্রভাব পড়বে, না থাকলে কি প্রভাব পড়বে? যদি আমাদের ইট ইজ টাইমও থাকে প্লাস অতিরিক্ত একটা বাক্যও থাকে, তখন ওই যে আমরা প্রশ্ন করছি না যে এটাই টাইম, এটাই উপযুক্ত সময় কিছু করার, কি করার আমাদের ইচ্ছা মতো বসাই দিছি, খেলাধুলা করার, ঘুমানোর, পড়াশোনা করার ইচ্ছা মতো আমরা দিছি। বাট যখন আমাদের অতিরিক্ত একটা বাক্য দিয়ে দিবে এরকম, তখন কিন্তু আমরা ইচ্ছা মতো বসাতে পারবো না, ভার্বটা কিন্তু আমাদের ইচ্ছা মতো নিয়ে আসতে পারবো না। যখন কনটেক্সট দেওয়া থাকবে, অতিরিক্ত বাক্য দেওয়া থাকবে, তখন আমরা সেই বাক্যকে অনুসরণ করে সেটার সাথে সম্পর্ক রেখে এখানে একটা ভার্ব নিয়ে আসবো। তো এখানে দেখো আমাদের একটা অতিরিক্ত বাক্য দিছে, করাপশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে। দিন দিন দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময় কি করার। কনটেক্সট কি, দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে। তো দুর্নীতি যদি বৃদ্ধি পায় তাহলে উপযুক্ত সময় কি করার, দুর্নীতি বন্ধ করার। তো এখানে দেখো আমাদের কিন্তু ইট ইজ টাইমের ঠিক পরেই সাবজেক্ট আছে। ইট ইজ টাইমের ঠিক পরেই সাবজেক্ট থাকলে যেন আমাদের স্ট্রাকচারটা কি হয়, উত্তরের জন্য কিভাবে লিখতে হয় একটু কমেন্টে জানাও তো আমাকে।
ইট ইজ টাইমের ঠিক পরেই যদি গ্যাপ থাকে তাহলে কি 2+v1 হবে নাকি v2 হবে? জাস্ট এটুক লেখো। ইট ইজ টাইমের ঠিক পরেই যদি গ্যাপ থাকে আমরা কি 2+v1 দিব নাকি v2 প্লাস অবজেক্ট দিব? একটু জানাও তো আমাকে দ্রুত তোমরা। এখানে যেহেতু আমাদের ইট ইজ টাইমের ঠিক পরে গ্যাপ আছে, কাউসার না না কাউসার, এখানে ভি টু হবে না। এখানে আমি বলছি ইট ইজ টাইমের ঠিক পরেই যদি গ্যাপ থাকে। এখানে দেখো এই যে ইট ইজ টাইম তারপরে গ্যাপ, মাঝখানে কিন্তু আমাদের সাবজেক্ট নাই। হ্যাঁ 2+v1 হবে। তাহলে আমরা এটাই উপযুক্ত সময় কি করার, যেহেতু দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে তাহলে দুর্নীতি বন্ধ করার। তাহলে বন্ধ করা ইংরেজি কি? স্টপ। তাহলে আমরা দিব টু স্টপ, কি বন্ধ করার? করাপশন। 2+v1, হ্যাঁ অবশ্যই 2+v1। টু স্টপ কি? অবজেক্টটা আমরা চাইলে দিয়ে দিতে পারি। এখানে আমাদের স্ট্রাকচারটা হবে 2+v1 প্লাস অবজেক্টটা আমরা লাগলে দিয়ে দিব, অবজেক্টটাও যদি প্রয়োজন হয় দিয়ে দিব আমরা। টু স্টপ কি? কি বন্ধ করার উপযুক্ত সময়? দুর্নীতি। ওকে, তাহলে এটুক আমরা বুঝছি কিনা? ইট ইজ টাইম টু স্টপ করাপশন। যেহেতু আমাদের ইট ইজ টাইমের ঠিক পরেই গ্যাপ আছে, সুতরাং যেটা আমাদের করার উপযুক্ত সময় সেটার আগে জাস্ট টু দিয়ে দিছি এবং যেটা করার ওই ভার্বটা দিয়ে দিছি, পাশাপাশি অবজেক্টটা চাইলে আমরা দিতে পারি। এখন যেটা আমি লিখবো, তোমরা যেটা করবা উত্তরটা তোমাদের লিখতে হবে। আমি যদি এখানে একটু চেঞ্জ নিয়ে আসি, একটু যদি পরিবর্তন করি, আমি দিয়ে দিলাম ইট ইজ, আমি দিলাম ইট ইজ টাইম উই। কনটেক্সট কিন্তু এটাই, আমার কনটেক্সট এটাই অতিরিক্ত বাক্য। জাস্ট আমি প্রশ্নটা ঘুরাই দিছি, কি করছি? ইট ইজ টাইম উই দিয়ে দিছি। তো এখন বলো তো এখানে উত্তরটা কি হবে? তোমরা এটার আনসারটা লেখো, এটার আনসারটা লিখতে হবে তোমাদের এখন। ইট ইজ টাইম এরপরেই ঠিক পরে গ্যাপ ছিল আগেরটা, বাট এখন আছে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট তারপরে গ্যাপ। তো এইখানে উত্তরটা কি হবে? কনটেক্সট কিন্তু আমাদের এটাই, যা উত্তরটা লেখো, উত্তর লিখতে বলছি। এই যে এটার উত্তর কি হবে? স্টপড করাপশন। লাবিব আহমেদ, ভেরি গুড। v2 প্লাস অবজেক্ট, ভেরি গুড। তোমরা উত্তরটা লেখো, উত্তরটা লেখো, আমি বলতেছি উত্তরটা লেখো, উত্তরটা লিখে ফেলো। স্ট্রাকচার আমি বলতেছি না, স্ট্রাকচার তো আমরা জানি। আমরা উত্তর লিখবো সরাসরি। এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে আমরা যেন সরাসরি উত্তর করতে পারি। উত্তর লিখবো আমরা, উত্তর। উত্তর লিখতে হবে স্টপ করাপশন, স্টপড করাপশন। জান্নাতুল ফেরদাউস, স্টপ করাপশন কি হবে? স্টপের ভি টু কি স্টপ নাকি স্টপড? সিনহা, স্টপ বানানটা একটু ভুল হয়ে গেছে, দেখো এখানে স্টপড হবে STOPPED, স্টপড করাপশন। এটা হবে স্টপড করাপশন হবে। যারা আরফানা একটা পি দিছো, পি কিন্তু দুইটা হবে, STOPPED। আফরোজা সেম কাজ করছো, স্টপড এর ডাবল পি হবে, টু স্টপড করাপশন। সানিয়া এগেইন সেম মিস্টেক, STOPPED স্টপড হবে। ওকে, তাহলে যদি ইট ইজ টাইম থাকে বা ইট ইজ হাই টাইম থাকে একই কথা। বাক্যে যখন দেখবো ইট ইজ টাইম আছে, আমি জাস্ট দেখবো যে ইট ইজ টাইমের ঠিক পরেই গ্যাপ আছে কিনা। যদি ইট ইজ টাইমের ঠিক পরেই গ্যাপ থাকে আমি লিখবো 2+v1, অর্থাৎ আমাকে যেটা করতে হবে তার আগে জাস্ট টু দিয়ে যেটা করতে হবে সেটা ইংলিশ ভার্বটা লিখে দিব, আর অবজেক্ট যদি আমি চাই অবজেক্টটা লিখে দিতে পারি। আর যদি আমার ইট ইজ টাইমে বা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট তারপরে যদি গ্যাপ থাকে তখন আমি কিছু করার কথাই বলবো, কিন্তু সেখানে আমি শুরুই করব ভার্ব টু তারপরে অবজেক্ট। অনেকে আছে কি করে জানো, এখানে আমি একটু বলি। আজকে আমার এক ব্যাচের একটা স্টুডেন্ট এই ভুলটা করছিল। যেমন ধরো ও লিখছিল কি, যে ইট ইজ টাইম উই, এভাবে প্রশ্নটা ছিল, ইট ইজ টাইম উই। তো ও কি করছে, যেহেতু সাবজেক্ট আছে তাহলে ভি টু হবে। ও কি করছে দেখো, ও লিখছে টু স্টপড ইট।
এটা লিখছে। ও কি মনে করছে, ওই যে আমি বলছি যে ইট ইজ টাইমের পরে গ্যাপ থাকলে কি হয়, 2 + V1, তো এই জন্য ও কিন্তু 2 ছাড়তে পারে নাই। কিন্তু ও এটা ভুলে গেছে যে ইট ইজ টাইমের পরে সাবজেক্ট, তারপরে যদি গ্যাপ থাকে তখন কিন্তু 2 দেওয়া যাবে না, সরাসরি V2 প্লাস অবজেক্ট। সুতরাং তোমরা যেন এই ভুলটা না করো, তোমরা যেন এই ভুলটা না করো। ইট ইজ টাইমের ঠিক পরে আমি একটু লিখে দিচ্ছি, তোমরা দরকার হলে স্ক্রিনশট দিয়ে নিবা এটা, যে ইট ইজ টাইম এর ঠিক পরে, ইট ইজ টাইম এর ঠিক পরে গ্যাপ থাকলে 2 + V1, আমরা যদি অবজেক্ট প্রয়োজন মনে করি অবজেক্টটা দিয়ে দিব। ইট ইজ টাইমের ঠিক পরেই যদি গ্যাপ থাকে, আর এক্সেপশন কি হইতে পারে, ইট ইজ টাইম, এখন ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম কিন্তু একই কথা, আমি বারবার বলছি। ইট ইজ টাইম এর পর কি থাকবে, ইট ইজ টাইমের পর সাবজেক্ট এবং তারপর গ্যাপ থাকলে, ইট ইজ টাইমের পর সাবজেক্ট তারপর গ্যাপ থাকলে আমাদের উত্তরটা লিখতে হবে V2 প্লাস অবজেক্ট। বি কেয়ারফুল, কেউ আবার এখানে 2 দিয়ে দিবা না, 2 হবে সাবজেক্ট একদম ইট ইজ টাইমের ঠিক পরেই গ্যাপ থাকলে। এটা যারা বুঝো নাই বা মনে থাকবে না মনে করতেছো, একটা স্ক্রিনশট দিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, এবার হচ্ছে আমি তোমাদের 2টা টাস্ক দিব, যে কি তোমরা এগুলো করতে পারো কিনা। 2টা আমি প্র্যাকটিস দিব, 2টা প্র্যাকটিস তোমাদের সলভ করতে হবে, যদি সলভ করতে পারো তাহলে আমি বুঝবো যে তোমাদের আমি বুঝাইতে পারছি। My exam is knocking. My exam is knocking at the door. Knocking at the door মানে খুবই সন্নিকটে। It is high time I. It is high time I. এটা একটা প্রশ্ন, তোমরা উত্তর লিখবা। আরেকটা প্রশ্ন হচ্ছে they are in danger. তাহলে it is time ড্যাশ। এই 2টা প্রশ্নের উত্তর তোমাদের একটু লিখতে হবে। জাহাঙ্গীর আলম, ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর দ্রুত উত্তর লেখো, উত্তরটা লিখে ফেলো, 2টার উত্তরই লিখতে হবে। মাই এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, নকিং অ্যাট দ্য ডোর মানে সন্নিকটে, তো ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম একই কথা, কিন্তু উত্তরটা লিখতে হবে ইট ইজ টাইম আই ড্যাশ, দ্বিতীয়টা হচ্ছে দে আর ইন ডেঞ্জার, ইট ইজ টাইম ড্যাশ। দ্রুত উত্তর লেখো। এখন পর্যন্ত কারো তো দেখতে পাচ্ছি না, তোমরা যদি উত্তর না লিখতে পারো তাহলে আমি তো বুঝবো যে তোমরা বুঝো নাই। গুড, প্রিপেয়ার্ড মাইসেলফ, সুমি আক্তার, এক্সিলেন্ট, প্রিপেয়ার্ড মাইসেলফ। ওকে সুমি, তোমার উত্তর সঠিক হয়েছে। বাকিরা কি করতেছো, লেডিস ফার্স্ট, এখানেও কিন্তু লেডিস ফার্স্ট হয়ে গেল, মেয়েরা কিন্তু আগে উত্তর করে ফেললো, ছেলেরা কিন্তু উত্তর করতে পারতেছো না। ছেলেরা বেরিয়ে আসো, ছেলেরা বেরিয়ে আসো, নিজেদের প্রমাণ করো। জয়, তুমি লেখছো রিড, তুমি লেখছো রিড, আমি কি একটু আগে এটাই বুঝাইছি? আফরোজা লেখছো ওয়ার্ক হার্ড, ইমরান উই মুভড অন, রেগুলার স্টাডি। আচ্ছা তোমরা একটু খেয়াল করো তো, আচ্ছা আচ্ছা যারা যতটুকু লিখছো আমি একটু দেখাই দিই আগের পেজে, তোমরা একটু দেখো তারপরে আবার উত্তর করো। আমি বলছিলাম যদি ইট ইজ টাইমের ঠিক পরে গ্যাপ থাকে, ইট ইজ টাইমের ঠিক পরে যদি গ্যাপ থাকে তাহলে আমি লিখব 2 + V1 প্লাস অবজেক্ট, 2 + V1 প্লাস অবজেক্ট লিখবো ইট ইজ টাইমের পরে গ্যাপ থাকলে। আর যদি ইট ইজ টাইমের পরে সাবজেক্ট এবং তারপর গ্যাপ থাকে তাহলে আমি যে কাজ করার কথাটা লিখবো সেটা আমি লিখবো কিভাবে, V2 প্লাস অবজেক্ট আকারে। এইবার উত্তর লেখো। লুবনা জান্নাত, রিড অ্যাটেন্টিভলি, আমাদের তো সাবজেক্ট আছে এখানে, সাবজেক্টের পরে গ্যাপ, সাবজেক্টের পরে গ্যাপ থাকলে যেটা করার কথা
যেটা করার উপযুক্ত সময়, সেখানে কি আমরা V1 দিব নাকি V2 প্লাস অবজেক্ট দিব? একটু আগে তো দেখালাম। আচ্ছা, এবার তোমরা উত্তরটা লেখো। আবার আমি ধরাই দিছি, হ্যাঁ কাউসার উত্তরটা ভুল হয়েছিল, আবার ট্রাই করো। সুমি আক্তার দ্বিতীয়টা। আচ্ছা, তোমরা একটু মেনশন করে দিও যে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা। জান্নাতুল ফেরদাউস, রিডেট তো হয় না রে বাবা, রিডেট না তো, রিড 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 রিড, রিডের V1 রিড, এই যে এটাই V1, এটাই V2, এটাই V3। রিডের V1 V2 V3 একই। আমার পরীক্ষা খুবই সন্নিকটে, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। তো যখন বলছিলাম ইট ইজ হাই টাইম থাকবে, তখনই আমি নিজেকে একটা প্রশ্ন করব, কি করার? এটাই উপযুক্ত সময়, কি করার? এখন তুমি কি করবা ওইটা তো, যেহেতু আমার অতিরিক্ত বাক্য আছে, এরকম অতিরিক্ত বাক্য থাকলে সেখান থেকে আমার তথ্য নিয়ে লিখতে হবে। মারিয়াম লেখছো প্লেট ফুটবল। আচ্ছা, তোমরা বিষয়টা আবার ভালোভাবে বুঝো, ভালোভাবে আবার বুঝো। আমি এখানে তো লিখছি, আগে লিখে আসছি। প্রশ্নে আমাদের যদি থাকে ইট ইজ টাইম, এরপরে গ্যাপ, এটা থাকতে পারে। ইট ইজ টাইম প্লাস সাবজেক্টে পরে থাকতে পারে। আবার হচ্ছে একটা বাক্য দিয়ে, একটা অতিরিক্ত বাক্য দিয়ে তারপরে প্রশ্নটা থাকতে পারে। আমি যেটা বলছিলাম তোমাদের, যে যদি এরকম শুধু ইট ইজ টাইম থাকে, অর্থাৎ কোনো অতিরিক্ত বাক্য নাই, এখানে দেখো কোনো অতিরিক্ত বাক্য নাই, শুধু আছে ইট ইজ টাইম। বাট এই 3 নাম্বার প্রশ্নে যদি আসো, এখানে কিন্তু শুধু ইট ইজ টাইম নাই, শুধু শুধু ইট ইজ টাইম ছাড়াও কিন্তু আরো একটা বাক্য আছে। এই বাক্য এবং এই বাক্যের মধ্যে যদি পার্থক্য বলি, এখানে জাস্ট আছে ইট ইজ টাইম, আর কিন্তু কোনো অতিরিক্ত বাক্য নাই, শুধু আছে ইট ইজ টাইম। আর এখানে একটা অতিরিক্ত বাক্য আছে, করাপশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, তারপরে আছে ইট ইজ টাইম। যখন এরকম শুধু ইট ইজ টাইম থাকবে, কোনো বাক্য নাই আগে বা পরে, তখন তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো। কি করার উপযুক্ত সময়? যেইটা তোমার মন চায়। কিন্তু যদি আমার ইট ইজ টাইম এর আগে বা পরে আর একটা বাক্য যদি তারা জুড়ে দেয়, তাহলে সে বাক্যটা আমি পড়ব, পড়ার পর সেই বাক্য অনুসরণ করে, সে বাক্যের সাথে মিল রেখে আমি এখানে লিখবো আমার কি করার উপযুক্ত সময়। যদি দুর্নীতি দিন দিন বাড়ে, তাহলে উপযুক্ত সময় কি করার? দুর্নীতি বন্ধ করার। তদ্রূপ ভাবে এখানে দেখো তো, এই যে দুইটা আমি প্রশ্ন দিছি, দুইটা প্রশ্নে কি শুধু ইট ইজ টাইম আছে নাকি অতিরিক্ত বাক্য আছে? শুধু ইট ইজ টাইম দিছি নাকি অতিরিক্ত বাক্যও দিছি? আমি কিন্তু এখানে ইট ইজ টাইমও দিছি এবং একটা অতিরিক্ত বাক্যও দিছি। সুতরাং যখন ইট ইজ টাইমও থাকবে এবং অতিরিক্ত একটা বাক্যও থাকবে, তখন কিন্তু আমার যেইটা মন চায় ওইটাই কিন্তু আমি লিখতে পারবো না, যেটা মন চায় ওইটাই কিন্তু আমি করতে পারবো না। এখন ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময় কিছু করার। কি করার? যদি আমার অতিরিক্ত বাক্য থাকে, সেই বাক্যটা পড়ার পরে সেটার সাথে মিল রেখে আমি সিদ্ধান্ত নিব, আমি বলবো যে কি করার উপযুক্ত সময়। তোমার যদি পরীক্ষা সন্নিকটে হয়, তাহলে কি করার উপযুক্ত সময়? পড়াশোনা করার উপযুক্ত সময়। এখন এই যে পড়াশোনা করার উপযুক্ত সময়, এটাই তো আমাদের লিখতে হবে, পড়াশোনা করার। তো তাহলে আমার কি লিখতে হবে? পড়াশোনা করা। তো পড়াশোনা করা ইংরেজি কি? স্টাডি। ভার্ব তো পেয়ে গেছি। তো এখানে ইট ইজ টাইমের ঠিক পরেই কি গ্যাপ আছে, নাকি ইট ইজ টাইমের পরে সাবজেক্ট আছে তারপরে গ্যাপ আছে? আমরা তো জানি ইট ইজ টাইম এর পরে সাবজেক্ট, তারপরে যদি গ্যাপ থাকে, ইট ইজ টাইমের পরে সাবজেক্ট, তারপরে গ্যাপ থাকলে V2 প্লাস অবজেক্ট। অর্থাৎ এই যে প্রশ্ন করলাম আমার পরীক্ষা সন্নিকটে, সুতরাং কি করার উপযুক্ত সময়? পড়াশোনা করার উপযুক্ত সময়। পড়াশোনা করা ইংরেজি কি? স্টাডি। সাবজেক্ট আমার আছে এখানে ইট ইজ টাইমের পরে, সুতরাং আমার স্ট্রাকচার হলো V2 প্লাস অবজেক্ট। তাহলে ভি কি পাইছি আমরা? কি কাজ করার উপযুক্ত সময়? পড়াশোনা করার। তাহলে স্টাডিড, STUDIED, স্টাডিড অ্যাটেন্টিভলি। এখন তোমার পরীক্ষা সন্নিকটে, তুমি যদি বলো এটা উপযুক্ত সময় খেলাধুলা করার, ফুটবল খেলার, তাহলে কি হইলো? বা তুমি যদি বলো কঠোর পরিশ্রম করার, হইলো না তো। তুমি এখানে কি করবা,
ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময় কিছু করার। কি করার এটা বের করার জন্য তো তোমাকে অতিরিক্ত একটা বাক্য দিয়ে দিছে রে বাবা, এটা বুঝো না কেন? যখন একটা অতিরিক্ত বাক্য দিয়ে দিবে, সে বাক্য পড়ার পর তুমি ভাববা তাহলে কি করা দরকার, ওইটাই তোমাকে লিখতে হবে এখানে। তোমার পরীক্ষা যদি সন্নিকটে হয় তুমি কি করবা? তুমি পড়াশোনা করবা, তাহলে পড়াশোনা করার উপযুক্ত সময়। তাহলে এখানে যখন আমি বসাবো ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকার কারণে যে আমি ভার্বটা পাইলাম যেটা করার উপযুক্ত সময়, ওইটাকে V2 আকারে বসাই দিবা, তারপর অবজেক্ট বা এক্সটেনশন দিয়ে দিবা। আশা করছি এটা বুঝছো। হ্যাঁ সিনহা, তোমার উত্তরটা ঠিক হয়েছে, টু হেল্প দ্যাম। গুড, ভেরি গুড, সিনহাটা ঠিক আছে। আচ্ছা, সানিয়া লিখছো টু লিভ দ্যাম, এটা কেমন কথা হয়ে গেল? যদি কেউ বিপদে থাকে তাদেরকে আমরা একা রেখে চলে যাব, ত্যাগ করব? এখানে কি বলছে? দে আর ইন ডেঞ্জার, তারা বিপদে আছে। ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময়। আচ্ছা, এখানে কি শুধু ইট ইজ টাইম আছে নাকি একটা অতিরিক্ত বাক্য আছে? যখন অতিরিক্ত বাক্য থাকবে তখন তুমি যে বলতেছো ইট ইজ টাইম, এটাই উপযুক্ত সময় কি করার, যেটা করার ওইটা তো লিখবা। যখন অতিরিক্ত বাক্য থাকবে তখন তুমি এই বাক্যটাকেও একটু প্রশ্ন করবা, তাহলে এখন কি করা যায়? তারা তো বিপদে আছে, তাহলে ইট ইজ টাইম, এটাই সময় কি করার। কেউ যদি বিপদে থাকে তাহলে আমাদের কি করার উপযুক্ত সময়? তাদের সাহায্য করার উপযুক্ত সময়। তাহলে ইট ইজ টাইমের পরে যে গ্যাপটা আছে, ইট ইজ টাইমের ঠিক পরেই গ্যাপ থাকলে আমরা জানি যে কাজটা আমরা করব, যেটা করার উপযুক্ত সময়, সেটাকে আমাদের উপস্থাপন করতে হয় 2+V1 প্লাস অবজেক্ট আকারে। তাহলে কি করার উপযুক্ত সময়? তাদের সাহায্য করার। জান্নাতুল ফেরদৌস, টু সেভ দ্যাম, ভেরি গুড। বিথি, টু টেক নেসেসারি স্টেপস হবে, বিথি স্টেপস হবে, গুড। তাহলে টু হেল্প, কাদেরকে হেল্প করার উপযুক্ত সময়? দ্যাম, তাদের। ওকে, আচ্ছা, এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের যে দুইটা ভিন্ন ধর্মী যে প্রশ্ন আসতে পারে, এটা যে আমি বুঝাইলাম, এটা কি তোমরা আসলেই বুঝতে পারছো? মারিয়াম, শুধু হেল্প হবে না, ইট ইজ টাইমের ঠিক পরেই যদি গ্যাপ থাকে তাহলে যেটা করার উপযুক্ত সময় সেটা আমাদের লিখতে হবে 2+V1 আকারে, অর্থাৎ 2 দিতে হবে, তারপরে দিতে হবে V1, তারপর অবজেক্ট বা এক্সটেনশন দিতে পারো। টু হেল্প দ্যাম, লুবনা, ভেরি গুড। সুমি, টু সেভ দ্যাম, ভেরি গুড। ওকে, আমি এখনো শিওর না যে তোমরা এই দুইটা নিয়ম ভালোভাবে বুঝছো কিনা, সুতরাং আমি আরো দুইটা এক্সারসাইজ দিচ্ছি। এই দুইটা যদি তোমরা ভালোভাবে করতে পারো সঠিকভাবে, তাহলে বুঝবো তোমরা এটা করতে পারবা, বুঝছো? ওকে, কি দেওয়া যায়? আই অ্যাম হাংরি। এক নাম্বার উত্তরটা কি হবে? উত্তরটা লিখে ফেলো, আই অ্যাম হাংরি। তারপর আরেকটা আমি দিচ্ছি, আরেকটা দেওয়া যায়, আমি দিলাম দে আর পোর, ইট ইজ টাইম, ওই। এই দুইটা বাক্য বাবারে কোনো তাড়াহুড়া নাই, ধীরে স্থিরে বুঝে শুনে উত্তর দুইটা লিখে ফেলো। লাবিব আহমেদ, ভেরি গুড, টু ইট। লাবিব, তোমার উত্তর সঠিক, টু ইট। সুমি, ওকে, থ্যাংক ইউ, উত্তর সঠিক। বাকিরা ঝটপট উত্তর করে ফেলো, ধীরে স্থিরে বুঝে বুঝে। সিনহা, টু ইট, ভেরি গুড। এ তো এবার হচ্ছে, আমার মনে হচ্ছে এইবার তোমরা বিষয়টা বুঝতে পারছো ক্লিয়ারলি, হয়তো আমি তোমাদের বুঝাইতে পারছি। আরেকবার বুঝাই দেন ইমরান, অবশ্যই বুঝাই দিব। এই যে লাবিব, তুমি যে লাগছো হেল্প দ্যাম, হেল্প দ্যাম, তার এটা 2 নাম্বারের, তারা গরিব, এটাই উপযুক্ত সময় কি করার? তাদের সাহায্য করার। তুমি যে হেল্প দ্যাম লিখছো, ইট ইজ টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তো আমাদের কি করতে হবে? সেটাকে উপস্থাপন করতে হয় V2 প্লাস অবজেক্ট আকারে। তাহলে কি হেল্প দ্যাম হবে? লাবিব আহমেদ, হেল্প দ্যাম হবে। কৌশিক, হেল্পড দ্যাম, ভেরি গুড। সিজানুর, তোমরা নাম্বারটা মেনশন করে দিও, 1 নাম্বার নাকি 2 নাম্বার একটু মেনশন করে দিও। আফিয়া, টু ইট, ভেরি গুড।
লোভ না, হেল্পড দ্যাম। হ্যাঁ, 2 নম্বরে হেল্পড দ্যাম হবে, কারণ এখানে ইট ইজ টাইমের পরে সাবজেক্টটা দেওয়া আছে, সুতরাং যেটা করার উপযুক্ত সময় সেটাকে আমি এখানে লেখার সময় V2 প্লাস অবজেক্ট আকারে লিখবো। সিনহা হেল্পড দ্যাম, লুবনা জান্নাত হেল্পড দ্যাম, ভেরি গুড। টু ইট সামথিং 1 নাম্বার জুয়েল, ভেরি গুড। এই তো, এইবার আমার মনে হচ্ছে আমি তোমাদের বোঝাইতে সক্ষম হয়েছি। আমার মনে হয় আমি বোঝাইতে সক্ষম হয়েছি তোমাদের। ওকে, এইবার একদম জাস্ট আমাকে জানায় দাও যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দিয়ে যদি পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় বা হাফ ইয়ারলিতে যদি প্রশ্ন আসে, আমরা কি সঠিক উত্তর লিখতে পারবো কিনা, এটা আমাকে একটু তোমরা জানাও তো। সঠিক উত্তরটা আমরা লিখতে পারবো কিনা একটু জানাও, জানাও তো আমাকে, একটু দ্রুত জানাও, একটু দ্রুত জানাইতে হবে আমাকে, সবাই একটু দ্রুত জানাও। ওকে, তোমরা জানাইতে থাকো, আমি দ্বিতীয় নিয়মটা বোঝাচ্ছি। কাউসার, জি স্যার বুঝছি, থ্যাংক ইউ কাউসার। লুবনা রহমান, জি স্যার। হ্যাঁ আকাশ, তোমার উত্তর সঠিক, হেল্প দ্যাম। সিজানুর, ওকে ওকে, ইনশাল্লাহ পারবো, থ্যাংক ইউ। এই আত্মবিশ্বাসটা তোমরা ধরে রেখো, এই আত্মবিশ্বাসটা থাকতে হবে ইনশাল্লাহ। জান্নাতুল ফেরদৌস, জি স্যার পারবো ইনশাল্লাহ। টু ইট এনিথিংস, এনিথিংস না, টু ইট সামথিং। অতিরিক্ত কিছু দেওয়ারই তো দরকার নাই বাবা, তোমার উত্তরটা যদি বড় করতে যায় ভুল হয়ে যায় তাহলে তো ঝামেলা, উত্তর বড় করো না। পারবো স্যার ইনশাল্লাহ। এবার আমরা আমাদের দ্বিতীয় যে টপিকটা, দ্বিতীয় যে রুলটা ইনশাল্লাহ, ওকে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত আমরা যে রুলটা পড়ব সেটা আসার সম্ভাবনা খুবই খুবই বেশি, সেটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট নিয়ে এবার আমরা আলোচনা করব। সো মনোযোগী হও। সো দ্যাট অর্থ হচ্ছে যাতে। এখন এই সো দ্যাটটা ব্যবহার করা হয় কেন? সো দ্যাটটা মূলত ব্যবহার করা হয় মানে বাক্যে সাবজেক্টের কোনো একটা কাজের কথা বলা হবে এবং সেই কাজটা সে কেন করছে এটাও আমাকে লিখতে হবে, এইটার প্রকাশ করার জন্য আমরা সো দ্যাট ব্যবহার করি, ঠিক আছে? তো আমরা যদি একটু দুই একটা এক্সাম্পলে যাই, আমি আগে এক্সাম্পলতে বুঝাবো, পরে রুলটা দিচ্ছি। যেমন আমরা দিলাম উই আর স্টাডিং, উই আর স্টাডিং সিরিয়াসলি, উই আর স্টাডিং সিরিয়াসলি, উই আর স্টাডিং আমরা পড়াশোনা করতেছি সিরিয়াসলি গুরুত্বের সাথে। তাহলে সো দ্যাটের যে বিষয়টা বললাম, শর্টকাট, একদম সুপার শর্টকাটটা শিখে নাও। সো দ্যাট যখন থাকবে তখন সো দ্যাটের আগের যে অংশটা তুমি সেটাকে প্রশ্ন করবা কি করতে পারে বা কি করতে পারি বা কি করতে পারেন। কি বলছি? সো দ্যাট যদি থাকে, আমি লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে একটু নোটটা করে নাও। সো দ্যাট থাকলে আমরা কি করব? সো দ্যাট এর, সো দ্যাট এর আগের অংশকে, সো দ্যাট এর আগের অংশকে প্রশ্ন করব কি করতে পারে অথবা কি করতে পারি অথবা কি করতে পারো। যদি সো দ্যাট দিয়ে প্রশ্ন থাকে সিম্পলি আমরা করব সো দ্যাট এর আগের অংশকে প্রশ্ন করব কি করতে পারে, কি করতে পারি, কি করতে পারো, প্রশ্ন করব। প্রশ্ন করলেই তুমি উত্তরটা পেয়ে যাবা। আরে বাপরে, আমার স্টুডেন্টরা দেখিছে খুব অ্যাডভান্স, আমি রোল বোঝাচ্ছি এরা তো পুরো উত্তরই লিখে ফেলছে। ওকে, যারা উত্তর লেখছো থ্যাংক ইউ। কিন্তু একটু একটু মনে হয় আকাশ, তোমার উত্তরটা মনে হয় একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, তুমি একটু মনোযোগ দিয়ে এদিকে তাকাও, দেখো ইনশাল্লাহ তুমি আবার উত্তরটা লিখতে পারবা। ওকে দেখো, সো দ্যাট যদি থাকে, সো দ্যাট এর আগের যে অংশটা আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারি, যা বুঝি, একদম আমাদের যে পণ্ডিত হইতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং বুঝতে হবে এমন না, মোটামুটি যতটুকু বুঝবো ওইটাকে আমি প্রশ্ন করব কি করতে পারে, কি করতে পারি, কি করতে পারো। এখন তিনটা প্রশ্ন কেন? যদি দেখো যে সো দ্যাট এর আগের যে অংশটা সেখানে যেটা সাবজেক্ট আছে, সাবজেক্টটা যদি হয় ফার্স্ট পারসন তাহলে প্রশ্ন করব কি করতে পারি। যদি সো দ্যাট এর আগের অংশে সাবজেক্ট হয় সেকেন্ড পারসন তাহলে প্রশ্ন করব কি করতে
পারো। যদি থার্ড পারসন হয় তাহলে প্রশ্ন করব কি করতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এই তিনটা প্রশ্ন করার মাধ্যমেই আমরা আমাদের উত্তরটা কিন্তু পেয়ে যাব। এখন যদি আমরা এখানে প্রশ্ন করি যে উই আর স্টাডিং সিরিয়াসলি, আমরা গুরুত্বের সাথে পড়াশোনা করতেছি, সো দ্যাট, যাতে। আচ্ছা, তাহলে প্রশ্ন করি কি করতে পারি। তাহলে আমরা তো গুরুত্বের সাথে পড়াশোনা করতেছি যাতে, প্রশ্ন করো আমরা কি করতে পারি। তাহলে আমরা উত্তরে কি বলবো, যাতে আমরা একটি ভালো ফলাফল করতে পারি, অথবা যাতে আমরা পরীক্ষায় পাশ করতে পারি। এখন এখানে দুইটা বিষয়, আমি তোমাদের জন্য একটা সেন্টেন্স আমি রিকমেন্ড করব, যে আমি বলবো যে তোমরা এটাই লিখবা, কারণ তোমরা অনেক জায়গায় ভুল করো। এইটা স্ক্রিনশট দিয়ে নাও তো আগে, এটা আগে একটু স্ক্রিনশট দিয়ে নাও তো তোমরা সবাই, এটা একটু স্ক্রিনশট দাও, এটা স্ক্রিনশট দিয়ে তোমাদের কাছে রেখে দাও। ওকে, তারপরে আমি যাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমি এখানে একটু আবার লিখি বাক্যটা, উই আর স্টাডিং সিরিয়াসলি, we are studying seriously so that, ওকে, so that এর আগের অংশকে আমরা পরের অংশে কি লিখবো সেটা বের করার জন্য তিনটা প্রশ্ন করতে পারি। একটা হচ্ছে কি করতে পারি, দুই কি করতে পারে, তিন কি করতে পারো। যদি আমার সাবজেক্ট হয় ফার্স্ট পারসন তাহলে প্রশ্ন করব কি করতে পারি, যদি সাবজেক্ট হয় সেকেন্ড পারসন তাহলে প্রশ্ন করব কি করতে পারো, আর যদি সাবজেক্ট হয় থার্ড পারসন তাহলে প্রশ্ন করব কি করতে পারে। ওকে, তাহলে আমরা গুরুত্বের সাথে পড়াশোনা করতেছি যাতে কি করতে পারি, স্বাভাবিক উত্তর হবে আমরা বলতে পারি যে আমরা পরীক্ষায় পাশ করতে পারি, আমরা ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি। এখন প্লিজ তোমরা এখন একটু কমেন্ট করো না, আমার এই কথাটা গুরুত্ব দিয়ে শোনো, আমি এখন যেটা বলবো এটা একটু গুরুত্ব দিয়ে শোনো। আমরা ভালোভাবে পড়াশোনা করতেছি যাতে কি করতে পারি, আমরা ভালো ফলাফল করতে পারি, এটা একটা বাক্য। আরেকটা বাক্য হয় আমরা পরীক্ষায় পাশ করতে পারি, অথবা আমরা যাতে আমরা পাশ করতে পারি। এখন আমি বলবো তোমরা লিখবা যাতে আমরা পাশ করতে পারি, এটা লিখবা, যাতে আমরা পাশ করতে পারি। আমার মতে তোমরা লিখবা এইটা, যাতে আমরা পাশ করতে পারি। কারণ হলো অনেকে তোমরা কি করো যে দেও যে যাতে ভালো রেজাল্ট করতে পারি। এখন যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি ওইটা ইংরেজি কি হবে, উই ক্যান মেক এ গুড রেজাল্ট। আর এই যে যাতে আমরা পাস করতে পারি এটার উত্তর কি হবে, উই ক্যান পাস। এখন একটু ভালোভাবে খেয়াল করো কেন আমি নিচেরটা রিকমেন্ড করতেছি, কেন আমি বলতেছি তোমরা এইটাই লিখবা। কারণ হচ্ছে তোমরা যখন এটা লিখতে যাবা না, যাতে আমরা একটা ভালো ফলাফল করতে পারি, বিশ্বাস করো হয়তোবা জীবনে এই ভুলটা করছো, তোমরা এই আর্টিকেলটা দিতে ভুলে যাবা। যখন তুমি দিবা যাতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি, এটা লেখার সময় তুমি এই আর্টিকেলটা দিতে ভুলে যাবা, নিশ্চিত থাকো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে, দীর্ঘ 7-8 বছরের অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, এ গুড রেজাল্ট এটা লেখার সময় এ ওয়ার্ডটা তারা এটা বাদই দিয়ে দেয়। সুতরাং এটা আমার কাছে মনে হয় রিস্কি, সুতরাং আমি তোমাদের রেকমেন্ড করব এইটা তোমরা লিখবা না, এটা না লিখে তোমরা এটা লিখবা, এখানে কোনো ঝামেলা নাই, যাতে আমরা পাস করতে পারি, সো দ্যাট উই ক্যান পাস। বুঝছি কিনা কথা। এখন কথা হচ্ছে যে কেন নিয়ে আসলাম এটা একটু বলি। আমরা যখন বাংলায় উত্তরটা সাজাবো, বাংলায় উত্তর সাজানোর সময় আমরা যদি এরকম দেখি যে আমি যেটা বাংলা বলছি ওইখানে পারি, পারো, পারে বা পারেন শব্দটা উচ্চারণ হয়েছে, তাহলে আমরা অবশ্যই ক্যান নিয়ে আসবো। তোমরা যদি এটা একটু দেখো, আমি একটু ক্লোজ করে দেখাই দিচ্ছি। কোন কাজ এর শেষে যদি পারি, পারো, পারে, পারেন এই শব্দগুলো যদি আমাদের বাক্যে উচ্চারিত হয়, এই শব্দগুলো যদি উচ্চারিত হয় তাহলে আমরা ক্যান বসাবো। তাহলে আমরা বলছি যাতে আমরা পরীক্ষায় পাশ করতে পারি, এই পারি শব্দটা উচ্চারণ করার কারণে আসবে ক্যান। এখন এইখানে দেখো আমি একটু সিম্পলি বুঝাচ্ছি, এই টার্মটা যারা যারা বুঝবা নেক্সট কয়েকটা নিয়ম ক্লিয়ার হয়ে যাবে। এই টার্মটা বুঝতে হবে, সেটা হচ্ছে কি, আমরা যখন কোনো একটা বাক্যকে বাংলা থেকে ইংরেজি করব তখন আমরা প্রথমেই বসানোর চেষ্টা করব সাবজেক্ট, তারপরে দিব কি ভার্ব, তারপরে দিব কি অবজেক্ট বা এক্সটেনশন যেটা হয়। এখন আমরা যখন প্রশ্ন করছি যে আমরা গুরুত্বের সাথে পড়তেছি যাতে, প্রশ্ন করছি
কি করতে পারি? আমরা পাস করতে পারি। তাহলে আমরা পাস করতে পারি, এখানে সাবজেক্ট কোনটা? আমরা, তাহলে উই। এবার আমি বলে ফেলছি কি আমরা পাস করতে পারি, একটু আগে বললাম বাংলা বাক্যে পারি, পারো, পারে, পারেন, এই চারটা শব্দ উচ্চারণ হইলেই সাবজেক্টে পরে আমাদের বসাইতে হবে ক্যান, এবং এই ক্যানের ঠিক পরেই আমাদের মেন ভার্বটা দিতে হবে। আমরা পাস করতে পারি, এখানে মেন ভার্ব কোনটা? পাস করা। তো পাস করা ইংরেজি কি? পাস। কি পাস করতে পারি? দা এক্সাম। উই ক্যান পাস দা এক্সাম। এখন কেউ যদি বলে স্যার আমি যদি এক্সাম না দিই, তাও সঠিক উত্তর, উই ক্যান পাস, তাও হবে, কিন্তু উই ক্যান পাস দ্য এক্সাম দিলে ভালো হয়। তাহলে এখান থেকে সো দ্যাট এর যে বিষয়টা আমি তোমাদের বলবো, সো দ্যাট দিয়ে যখন প্রশ্ন আসবে তখন তুমি সো দ্যাট এর পরের অংশে কি লিখবা সেটা লেখার জন্য সো দ্যাট এর আগের অংশটাকে একটু প্রশ্ন করে দিবা, যে কি করতে পারি, কি করতে পারে, কি করতে পারো। যেটা আমরা উত্তর পাবো ওইটা আমরা লিখে দিব এইভাবে। আমরা প্রথমে সাবজেক্ট দিব, যদি পারি, পারো, পারে, পারেন উচ্চারণ হয় বাক্যে তাহলে ক্যান দিব, এবং ক্যানের পরে অ্যাক্টিভ বাক্যে আমরা এখানে V1টা দিয়ে দিব, তারপর অবজেক্ট দিয়ে দিলে ঝামেলা শেষ। এখন যদি বলো স্যার স্ট্রাকচার দেন, স্ট্রাকচার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই স্ট্রাকচারের যে প্রথাটা, ট্র্যাডিশনটা আমরা তৈরি করছি, এটা আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে। তোমরা স্ট্রাকচার থেকে বের হয়ে আসো। যে কোনো বাক্য লেখার জন্য কি করবা? প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব বসাবো, অবজেক্ট বসাবো, শেষ। এটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এখানে ইমরান লিখছে উই ডোন্ট ফেল, তাও হবে, যাতে আমরা ফেল না করি। ওকে, গুড, যাতে আমরা ফেল না করি, উই ডোন্ট ফেল। ওকে, ইন দিলেও হবে, ইন দিলেও হবে, ইন এখানে না দিলেও সমস্যা নাই। উই ক্যান পাস দ্য এক্সাম, উই ক্যান পাস ইন দ্য এক্সাম, বোথ আর কারেক্ট, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে সো দ্যাট থাকলে কি করব? সো দ্যাট থাকলে আমরা সো দ্যাটের যে আগের অংশ তাকে প্রশ্ন করব। সো দ্যাটের পরে কি লিখব আমরা, সেটা বাংলাটা বের করার জন্য সো দ্যাটের আগের অংশকে প্রশ্ন করব, কি করতে পারে, কি করতে পারি, কি করতে পারো, প্রশ্ন করে দিব। যেটা উত্তর পাবো ওইটাই আমি লিখে দিব হচ্ছে আমাদের সো দ্যাটের পরের অংশে। যে বাংলাটা পাইলাম ওইটা থেকে ইংরেজি করার জন্য কি করব? আমি প্রথমেই খুঁজে বের করব ওই বাক্যের সাবজেক্ট কোনটা, সাবজেক্টটা আমি দিয়ে দিব। সাবজেক্ট দেওয়ার পরেই আমি দেখবো যে যে বাক্যটা আমি তৈরি করছি ওখানে কি পারি, পারো, পারে, পারেন এটা উচ্চারণ করছি কিনা। যদি করে থাকি তাহলে সাবজেক্টের ঠিক পরেই কি দিব? সাবজেক্টের ঠিক পরেই দিব ক্যান। ঠিক আছে, ক্যান। কিন্তু যদি দেখি আমি সো দ্যাট এর আগের অংশটা পাস্ট টেন্সে আছে, তাহলে কিন্তু দিতে হবে উড। ওকে, তাহলে সাবজেক্ট আমি বাক্যটা তৈরি করছি প্রশ্ন করার পরে। আবার ভালোভাবে শোনো, আমি রিপিট করতেছি। সো দ্যাট এর পরে কি লিখবা এইটা বের করার জন্য সো দ্যাট এর আগের অংশকে তুমি প্রশ্ন করবা, কি করতে পারি, কি করতে পারো, কি করতে পারেন, যেটাই হোক। এখন কোন প্রশ্নটা করবা এটার জন্য তুমি সাবজেক্ট দেখবা। যদি সো দ্যাট এর আগের অংশে ফার্স্ট পারসন হয় তাহলে তোমার প্রশ্নটা হবে কি করতে পারি। এখানে যদি আমি দিতাম যে দে আর স্টাডিং, তাহলে কিন্তু আমার প্রশ্ন হইতো কি করতে পারে। ইউ আর স্টাডিং যদি দিতাম তাহলে প্রশ্ন হতো কি করতে পারো। বিষয়টা ক্লিয়ার? আবার বুঝাই, দেখো তুমি সো দ্যাটের পরের অংশে কি লিখবা ওইটা বের করার জন্য সো দ্যাটের আগের অংশকে তিনটা প্রশ্ন করতে পারো। কি প্রশ্ন করবা সেটার জন্য তুমি দেখবা তোমার সাবজেক্টটা কি ফার্স্ট পারসন, যেমন আই বা উই যদি হয় তাহলে তুমি প্রশ্ন করবা কি করতে পারি। যদি থাকে হি, সি বা দে বা যে কোনো নাম থার্ড পারসন, তাহলে আমি প্রশ্ন করব কি করতে, কি করতে পারে। আর যদি ইউ থাকে বা সেকেন্ড পারসন থাকে তাহলে প্রশ্ন করব কি করতে পারো। এই প্রশ্নটা করার পর আমি যে বাংলা বাক্যটা পাইলাম সেই বাংলা বাক্য থেকে আমি শুরুতেই বের করে নিব সাবজেক্ট। সাবজেক্ট বের করার পর আমি দেখব আমি যে বাংলা বাক্যটা তৈরি করলাম সেখানে পারি, পারো, পারে, পারেন উচ্চারণ হয়েছে কিনা। যদি হয় তাহলে আমি ক্যান অথবা কুড বসাবো সাবজেক্টে পরে। ক্যান দিব নাকি কুড দিব? সো দ্যাট এর আগের অংশটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এখন প্রেজেন্ট টেন্স কেমনে চিনবা? ম্যাক্সিমাম ক্ষেত্রে এম ইজ আর দেওয়া থাকবে। এম ইজ আর থাকলেই আমরা বুঝে নেব কি প্রেজেন্ট টেন্স, আর ওয়াজ ওয়ার থাকলে পাস্ট টেন্স, বি টু থাকলে পাস্ট টেন্স। ওকে, তো প্রেজেন্ট টেন্সে ক্যান, ক্যান কখন? প্রেজেন্ট টেন্সে। আর কুড কখন?
পাস্ট টেন্সে। তো ক্যান কুড বসানোর পরে আমি যে বাক্যটা বলছি ওই বাক্যের যে ভার্ব, সেই ভার্বের V1টা বসাই দিব প্লাস অবজেক্ট বসাই দিব। এই জন্য আমি যখন বললাম যাতে আমরা পাস করতে পারি, তাহলে আমরা পাস করতে পারি, কে পাস করতে পারে? আমরা, তাহলে সাবজেক্ট পাইছি উই। আমরা পাস করতে পারি, এই যে পারি শব্দটা উচ্চারণ হওয়ার কারণে আমি বসাবো ক্যান। ক্যানের ঠিক পরে আমাকে বসাইতে হবে মেইন ভার্বের ওয়ান, যাতে আমরা পাস করতে পারি। ভার্ব হচ্ছে পাস করা, পাস করা ইংরেজি হচ্ছে পাস। কি পাস করতে পারি? এক্সাম, দা এক্সাম, দা এক্সাম। আবার যদি কেউ বলতে চাও যাতে আমরা পরীক্ষায় পাস করতে পারি, তাহলে হয়ে যাবে ইন দা এক্সাম। ওকে, আর এইখানে দেখো আমাদের যদি এটা আর না থেকে যদি থাকতো ওয়ার, উই ওয়ার স্টাডিং সিরিয়াসলি, আমরা গুরুত্বের সাথে পড়াশোনা করতেছিলাম, তখন জাস্ট এই ক্যানের জায়গায় আমরা দিয়ে দিতাম কুড। এই নিয়মটা তোমরা বুঝতে পারছো কিনা সেটা বোঝার জন্য আমি এখন একটা বাক্য লিখব এবং এই বাক্যটা তোমাদের সলভ করতে হবে। ওকে, দেখি তোমরা সলভ করতে পারো কিনা। উত্তরটা লিখতে হবে তোমাদের, ভেবে চিন্তে উত্তর লিখবা, তাড়াহুড়া করার কিছু নাই। ওকে, আমরা দিলাম many people are suffering from diseases, many diseases, many diseases। তাহলে এবার দিলাম we are collecting money so that। ওকে, এই প্রশ্নের উত্তরটা বুঝে শুনে ধীরে স্থিরে উত্তরটা লিখে ফেলো। many people are suffering from many diseases, অনেক মানুষ অনেক রোগে ভুগতেছে। we are collecting money so that, এটা উত্তরটা তোমরা লেখার চেষ্টা করো। প্রশ্ন করবা কিন্তু আমি কি বলছি, সো দ্যাট এর পরে তুমি কি লিখবা এটা যদি তোমার মাথায় না আসে, এই যে সো দ্যাট এর পরে তুমি কি লিখবা এটা যদি তোমার মাথায় না আসে বাক্যটা, তাহলে তুমি সিম্পলি প্রশ্ন করবা। কি কি প্রশ্ন আছে? তিনটা প্রশ্ন, কি করতে পারি, কি করতে পারে, কি করতে পারো। তিনটার যে কোনো একটা প্রশ্ন তুমি এখানে করবা পার্সন দেখে, প্রশ্ন করে দেখো তো তুমি কি উত্তরটা পাও। তারপর যে উত্তরটা তুমি পাবা সেই উত্তরের যে সাবজেক্ট আছে সাবজেক্টটা লিখবা। লেখার পরে দেখবা তুমি যে বাক্যটা তৈরি করছো ওই বাক্যে পারি, পারো, পারে, পারেন উচ্চারণ হয়েছে কিনা। যদি হয় তাহলে ক্যান বসাই দিবা। তারপর তুমি যেটা করতে চাইছো ওই ভার্বের মেইন ফর্মটা বসাই দিবা প্লাস অবজেক্ট। উত্তরটা লিখতে হবে। যে 22-23 জন আসো, প্লিজ তোমরা উত্তরটা লেখো। উত্তরটা লিখতে হবে। তোমরা কি আমার সাথে আসো? Many people are suffering from many diseases. We are collecting money. Collect মানে সংগ্রহ করা। We can help everyone. জান্নাতুল ফেরদাউস, ভেরি গুড। জান্নাতুল, থ্যাংক ইউ সো মাচ প্রথম উত্তর দেওয়ার জন্য। উই ক্যান সি দ্য ডক্টর, যাতে আমরা ডাক্তার দেখতে পারি। আচ্ছা, এটা এটা দেখো, উই ক্যান সি দ্য ডক্টর তো হয় না। লাবিব আহমেদ, তুমি আরেকটু সহজ করো। আমরা টাকা জোগাড় করতেছি, উই ক্যান হেল্প এভরিওয়ান, এটা চলে। উই ক্যান হেল্প দ্যাম, আমরা এটাও বলতে পারি। বাকি যারা আছো, লাবিব তুমি তোমার উত্তরটা আরেকটু চেঞ্জ করো তো, আমার বিশ্বাস তুমি পারবা। তুমি আরেকটু নতুন ভাবে চিন্তা করো যে আমরা টাকা সংগ্রহ করতেছি যাতে, উই ক্যান হেল্প দ্যাম। বেটি, থ্যাংক ইউ সো মাচ, বেটির উত্তর সঠিক হয়েছে। উই ক্যান বাই মেডিসিন। ওকে, ভেরি গুড আফরোজা। তবে এখানে আরেকটা কাজ করতে হবে, উই ক্যান বাই মেডিসিন ফর দ্যাম, আমরা যেন তাদের তাদের জন্য যেন আমরা কি করতে পারি, ওষুধ কিনতে পারি। উই ক্যান ডোনেট ইট, ভেরি গুড ইমরান, চলে। উই ক্যান হেল্প দ্যাম। ওকে, থ্যাংক ইউ, সবার উত্তর হচ্ছে এখন। গুড। ওকে, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্সের আনসারটা লিখবা না, তুমি সবসময় চিন্তা করবা তোমার উত্তরটাই যেন সবচাইতে সহজ হয়, সবচাইতে সিম্পল হয়। কঠিন করার দরকার নাই। অসুস্থ মানুষ, অসুস্থ, আমরা টাকা তুলতেছি, যাতে কি করতে পারি, যাতে আমরা তাদের সাহায্য করতে পারি, জাস্ট সলভ ইট। আর কিচ্ছু দরকার নাই, যাতে আমরা তাদের সাহায্য করতে পারি, শেষ।
সিনহা, হ্যাঁ সিনহা, তোমার কমেন্ট তো আসতেছে সিনহা। হ্যাঁ আসতেছে। উই ক্যান হেল্প দ্যাম, উই ক্যান হেল্প দ্যাম। এই কাউসার, তুমি হেল্পের এইচ আবার ক্যাপিটাল লেটার দিছো কেন? স্মল লেটার দিও। আচ্ছা সিজানুর, কুড হবে না কেন জানো? আমি একটু আগে কিন্তু ওই পাশে বলে আসছি যে আমাদের এই যে সো দ্যাট, সো দ্যাট এর পরের অংশে আমরা যেটা লিখব সেখানে যদি পারি, পারো, পারে, পারেন উচ্চারিত হয় তাহলে আমাদের মাথায় ক্যান এর বিষয়টা আসবে। তবে যদি আমার সো দ্যাট এর আগের অংশে পাস্ট টেন্স হয়ে যায় তখন কিন্তু আমি ক্যান দিতে পারবো না, ক্যানটা তখন কুড হয়ে যাবে। এখানে তো আমাদের প্রেজেন্ট টেন্স আছে, এই জন্য ক্যান হবে, কুড হবে না। সিজান তুমি কি বুঝছো? তোমার কনফিউশন কি ক্লিয়ার? এখন প্রেজেন্ট টেন্স কেমনে চিনবা? আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, যা লিখে দিচ্ছি এটাতে সব কিন্তু কমন পড়বে না, বাট অনেকটা কমন পড়বে। তুমি কিভাবে বুঝবা যে স্যার সো দ্যাট এর আগে আমাদের প্রেজেন্ট টেন্স আছে কিনা স্যার, একটু বলেন তো কিভাবে বুঝবো? তুমি দেখবা সো দ্যাট এর আগে এম, ইজ, আর, ভি ওয়ান বা আমাদের ভি ওয়ান এর সাথে এস বা ইএস আছে কিনা, যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট টেন্স। স্যার পাস্ট টেন্স কেমনে চিনবো? যদি দেখো যে ওয়াজ আছে, ওয়ার আছে, ভি টু আছে, বা ওয়ান্স, বা ওয়ান ডে, বা ইয়েস্টারডে, বা প্রিভিয়াস, বা লাস্ট, এই শব্দগুলো যদি দেখো তাহলে পাস্ট টেন্স। সহজ কথায় সো দ্যাট এর আগের অংশে যদি প্রেজেন্ট টেন্স হয় ক্যান, যদি পাস্ট টেন্স হয় কুড। গুড। আমরা যদি এই নিয়মটা বুঝে থাকি তাহলে তোমাদের আমি আর একটা জিনিস সলভ করতে দিব। এটা করতে পারলেই আমরা নেক্সট রুলে চলে যাব। ওকে, তাহলে এই এক্সাম্পলটা আমি চাই তোমরা সবাই সঠিকভাবে লেখো। ওকে, দে আর দে আর ওয়ার্কিং হার্ড, এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন। দে আর ওয়ার্কিং হার্ড সো দ্যাট, এই উত্তরটা সুন্দরভাবে তোমরা লিখে ফেলো। দেখি কে কে পারে। আচ্ছা, যে 18 জন আসো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা ক্লাসটা তোমাদের যার যার প্রোফাইলে একটু শেয়ার করে দাও। লাগবেই হচ্ছে 1 সেকেন্ড শেয়ার করতে, জাস্ট একটা শেয়ার করে দাও প্লিজ। সবাই প্রোফাইলে একটা শেয়ার করে দাও। ওকে, এবার উত্তরটা লিখতে হবে তোমাদের। দে আর ওয়ার্কিং হার্ড সো দ্যাট, প্রথমে প্রশ্ন করবা, বাংলা উত্তরটা নিবা, তারপরে বাংলা উত্তর থেকে সাবজেক্ট নিবা, সাবজেক্ট নেওয়ার পর পারি, পারো, পারে, পারেন উচ্চারণ যদি হয়ে থাকে ক্যান বা কুড নিবা টেন্স অনুসারে, প্লাস মেইন ভার্ব দিবা প্লাস অবজেক্ট। লিখো তো, দ্রুত চেষ্টা করো, দ্রুত, খুবই দ্রুত লিখতে হবে। ওকে কাউসার, থ্যাংক ইউ। বাকি সবাই যারা আছো একটু শেয়ার করে দাও আর উত্তরটা লেখো। দে আর ওয়ার্কিং হার্ড, দে ক্যান শাইন ইন, ইন দা লাইফ না লাবিব, দা হবে না, ইন লাইফ। দে ক্যান শাইন ইন লাইফ। সিনহা তোমার উত্তর ঠিক আছে, দে ক্যান শাইন ইন লাইফ, ভেরি গুড। বাকিরা একটু উত্তর করো দ্রুত। দে ক্যান শাইন ইন লাইফ, ওকে ঠিক আছে। দে ক্যান শাইন ইন লাইফ, আফরোজা ভেরি গুড। দে ক্যান আর্ন মোর মানি, হ্যাঁ ইমরান উত্তর ঠিক আছে। উই ক্যান শাইন ইন লাইফ, এই উই কেন সিজান, সাবজেক্ট তো আছে দে, উই কেন? দে ক্যান হবে, দে ক্যান। ওকে, মোটামুটি সবার উত্তর ঠিক আছে, ঠিক আছে। দে ক্যান শাইন ইন লাইফ। ওকে, এখন তোমরা উত্তর লিখতে থাকো। আমার একটা উপদেশ হচ্ছে, আমরা লিখি না যাতে তারা জীবনে সফল হইতে পারে, এই বাক্যটা তোমরা আজীবনের জন্য বরবাদ করে দাও। কেন জানো? এই যে এইটা তোমরা ভার্বের জায়গায় লিখে ফেলো, তা যাতে তারা জীবনে সব, এই যে সাকসেসফুল বলতে বলতেই দেখছো একজন ভুল করে ফেলছে। আমি যেটা বলি, যখন তোমরা এটা লিখতে চাবা যাতে তারা সফল হইতে পারে, যাতে তারা সফলতা অর্জন করতে পারে, এই বাক্যগুলা তোমরা লিখবাই না। এটা কিভাবে হয়? সাবজেক্ট, তারপরে ক্যান সাকসিড, সাকসিড ইন লাইফ, উত্তর হয় এটা। কিন্তু তোমরা কি করো জানো, ভুলে এই ভার্বের জায়গায় সাকসিড না দিয়া তোমরা দিয়ে দাও সাকসেস, এই জন্য উত্তরটা ভুল হয়ে যায়। দে ক্যান বি সাকসেসফুল হবে। সানিয়া, দে প্রসপার, তারা জীবনে উন্নতি করতে পারে, পারে উচ্চারণ হয়েছে তো, তাহলে ক্যান হবে না? কেন তুমি দাও নাই?
দে আর সাকসিডেড ইন লাইফ। আরফানা, তুমি যে বাক্যটা তৈরি করছো সেটা কি এমন হয় নাই যে যাতে তারা জীবনে সফল হতে পারে? এই যে পারে শব্দটা উচ্চারণ হওয়ার কারণে কিন্তু সাবজেক্টের পরে ক্যান দিতে হবে। তুমি বাক্যটা আবার লেখো তো আরফানা। দে ক্যান প্রসপার ইন লাইফ। ওকে সানিয়া, ঠিক আছে। ওকে, এবার আমরা নেক্সট রুলে যাব, যেটা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। সেটা হচ্ছে লেস্ট মানে হচ্ছে তা না হলে। এখান থেকে তোমাদের টেস্টে প্রশ্ন আসার সম্ভাবনা 90%। 90% সম্ভাবনা আছে এখান থেকে প্রশ্নটা আসার। ওকে, তো লেস্ট নিয়ে এখন আমরা আলোচনা করব খুবই সংক্ষেপে, খুবই সহজভাবে। লেস্টের কিন্তু আরেকটা সিনোনিম আছে, সেটা হচ্ছে আদারওয়াইজ। আদারওয়াইজ মানেও কিন্তু তা না হলে, ঠিক আছে। এখন এই লেস্ট দিয়ে প্রশ্নটা কিভাবে আসতে পারে? লিস্ট দিয়ে মূলত প্রশ্নটা আসে দুই ভাবে। লিস্টের পরের অংশেও গ্যাপ থাকতে পারে, আবার লিস্টের আগের অংশেও গ্যাপ থাকতে পারে। আমি দুইটা বাক্য আগে লিখতেছি, রুলটা পরে লিখব। আমি দিলাম হচ্ছে ওয়াক স্লোলি লিস্ট, গ্যাপ দিয়ে দিলাম। আবার বাক্যটা কিভাবে থাকতে পারে? ড্যাশ লিস্ট ইউ শুড বি পানিশড। এই দুই রকম ভাবে কিন্তু আমাদের প্রশ্ন হতে পারে। এখন কোনটা আসবে এটা বলা যাচ্ছে না, তবে এইটা আমাদের বেশি আসে, এটা কম আসে। আর এটা যখন কম আসবে তার মানে এক্সেপশন, ওইটা তোমাদের বিপদে ফেলার জন্য দিবে। বাট আমি তোমাদের বিপদে পড়তে দিব না ইনশাল্লাহ। দেখো, খুব সহজে বুঝবো আমরা। লেস্ট যদি থাকে, লেস্ট যুক্ত যে বাক্যটা, এখানে একটু মনোযোগ দিতে হবে। তোমরা লেখালেখি বন্ধ করো, কথাবার্তা যদি বলতে থাকো সেটাও বন্ধ করো, একটু 2 মিনিটের জন্য মনোযোগটা দাও। লেস্ট যদি থাকে তাহলে লিস্টের পরের অংশে কি লিখবো? আমাদের কিন্তু প্রধান সমস্যাটাই হয়ে দাঁড়ায় যে বাংলাটা কি লিখবো, আর আমি লিখবোটা কি? স্ট্রাকচার তো পারি স্যার, কিন্তু আমি কি লিখবো এটা তো আমি বুঝতেছি না। তো যাদের এই সমস্যাটা তারা একটু দেখো, লিস্ট যদি থাকে এবং তোমাকে যদি লিখতে হয় লিস্টের পরের অংশটা, তাহলে তুমি যদি বুঝতে না পারো যে স্যার ওয়াক স্লোলি, বুঝলাম ধীরে হাঁটো, লিস্ট তা না হলে আমি তো স্যার বুঝতেছি না তারপরে এখানে কি লিখবো, যাদের এই সমস্যাটা তারা কি করবা? লিস্টের আগের অংশকে একটা প্রশ্ন করে দিবা। লিস্ট এর পরের অংশ যদি লিখতে হয় তাহলে লিস্টের আগের অংশকে একটা প্রশ্ন করবা। কি প্রশ্ন করবা? লিস্ট এর আগের অংশকে প্রশ্ন করব। কি প্রশ্ন? না করলে কি হবে? বুঝো, যদি এমন হয় প্রশ্নটা লিস্ট এর পরের অংশটা আমাকে লিখতে হবে, লিস্টের পরের অংশটা যদি লিখতে হয়, আর যদি এমন হয় স্যার লিস্টের পরে কি লিখবো আমি তো বুঝতেছি না স্যার, সেক্ষেত্রে করণীয় কি? তুমি সেক্ষেত্রে করণীয় হচ্ছে লিস্টের আগের অংশকে তুমি প্রশ্ন করে দিবা, না করলে কি হবে? এখানে কি বলছে? ওয়াক স্লোলি, ধীরে হাঁটো। তাহলে না করলে কি হবে মানে, যদি ধীরে না হাঁটি তাহলে কি হবে? প্রশ্নটা এরকম, ওয়াক স্লোলি, ধীরে হাঁটো, লেস্ট তা না হলে। স্যার আমি বুঝছি, কিন্তু ধীরে হাঁটো তা না হলে এরপরে কি লিখবো আমি? যদি না বুঝো তাহলে এই যে লিস্টের আগের অংশকে প্রশ্ন করো, ওয়াক স্লোলি, ধীরে হাঁটো বা ধীরে ধীরে হাঁটো। তখন তুমি পরের অংশটা বের করার জন্য একটা ট্রিক্স অ্যাপ্লাই করবা। তুমি বলবা না ধীরে হাঁটলে কি হবে, মানে ধীরে ধীরে না হাঁটলে কি হবে। এখন তুমি যদি দ্রুত হাঁটো, হ্যাঁ, তাহলে একটা সম্ভাবনা থাকে তুমি পড়ে যাওয়ার। তাহলে ধীরে হাঁটো, তুমি বললা আমি যদি ধীরে না হাঁটি কি হবে? কি হবে? পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাহলে বলা যেতে পারে তুমি পড়ে যেতে পারো। বাক্যটা হয়ে গেল। আমি স্ট্রাকচারে কিন্তু পরে আসতেছি, আগে তোমাদের আমি শেখাচ্ছি কিভাবে তুমি বাক্যটা নিয়ে আসবা। লিস্টের পরের অংশে তুমি কি লিখবা না বুঝতে পারলে লিস্টের আগের অংশকে প্রশ্ন করে দাও, না করলে কি হবে। এখন যদি থাকে, আমি যদি বলি স্টাডি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তুমি বুঝতেছো না কি লিখবা, তাহলে প্রশ্ন করো আচ্ছা মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে কি হবে, ওইটা লিখে দিতে হবে। আবার বললাম যে ইউজ ইউর টাইম প্রপারলি, সঠিকভাবে তোমার সময়টা ব্যবহার করো। তুমি পরের অংশ কি লিখবা বুঝতেছো না, তাহলে প্রশ্ন করো আচ্ছা সঠিকভাবে সময় ব্যবহার না করলে কি হবে, তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবা। সুতরাং লিস্টের পরের অংশে কি লিখবো স্যার বুঝি না, যাদের এই সমস্যা তারা লিস্টের আগের অংশকে প্রশ্ন করবা না করলে কি হবে।
তাহলে পরের অংশ উত্তরটা পেয়ে যাবা। এইবার কথা হচ্ছে স্যার যদি লিস্টের পরের অংশ দেওয়া থাকে, আগের অংশ যদি স্যার গ্যাপ থাকে, আমি স্যার কিভাবে লিখবো, কি লিখবো আমি? মনোযোগ দাও। এখানে লিস্টের আগের অংশ যদি না থাকে তাহলে আমাদের প্রশ্নটা হবে কি না করলে। লিস্টের আগের অংশ যখন তুমি লিখতে হবে তোমাকে, তখন তুমি লিস্টের পরের অংশকে প্রশ্ন করবা কি না করলে। তাহলে লিস্টের আগের অংশ লিখতে হলে প্রশ্ন করব, কি প্রশ্ন করব, কি প্রশ্ন করব, কি না করলে। খেয়াল করো, লিস্টের পরের অংশটা যদি তোমাকে লিখতে হয় এবং তুমি যদি না বুঝো, লিস্টের আগের অংশকে প্রশ্ন করবা না করলে কি হবে, তাহলে তুমি পরের অংশটা পেয়ে যাবা। আর যদি তোমাকে লিস্টের আগের অংশটাই লিখতে হয়, পরের অংশটা যদি দেওয়া থাকে তাহলে পরের অংশকে প্রশ্ন করবা কি না করলে। তাহলে ইউ শুড বি পানিশড, তোমাকে শাস্তি দেওয়া হতে পারে। কি না করলে বলো তো, তোমাকে শাস্তি দেওয়া হতে পারে। তুমি প্রশ্ন করলা কি না করলে, আমি বললাম পড়াশোনা না করলে। নিয়ম না মানলে, ভালোভাবে পড়াশোনা না করলে, নিয়ম না মানলে। তো এই যে আমি বললাম তোমাকে শাস্তি দেওয়া হতে পারে কি না করলে, নিয়ম না মানলে, প্রশ্নটা কিন্তু করার সাথে সাথে উত্তরটা চলে আসছে। আবার যদি এরকম হয় যে ধরো আমাদের বাক্য কি আছে, আমি আরেকটা বাক্য লিখি তোমাদের সুবিধার্থে। ধরো আমাদের বাক্যটা আছে ইউ মাইট মিস দা ট্রেন। তুমি ট্রেনটি মিস করতে পারো, আগের অংশ লিখতে হবে। তাহলে কি প্রশ্ন করবা, কি না করলে। তুমি ট্রেনটা মিস করতে পারো, কি না করলে, দ্রুত না গেলে, সময় মতো না গেলে। তাহলে উত্তরটা কিন্তু পাওয়া যাচ্ছে। এখন উত্তরটা যে পাইলাম, আমি যে উত্তরটা পাবো সেই উত্তরটাকে একটা আদেশে রূপান্তর করে ফেলবো এবং আদেশে রূপান্তর করে আমি লিস্টটাকে বসাই দেবো। যেমন তুমি ট্রেনটা মিস করতে পারো কি না করলে, দ্রুত না গেলে। তাহলে দ্রুত না গেলে এটার জন্য যদি আমি ট্রেন মিস করি তাহলে আমার উপদেশ কি হবে, দ্রুত যাও। আবার যদি বলি তুমি ট্রেনটা মিস করতে পারো, প্রশ্ন করলাম স্যার কি না করলে, আমি বললাম সময় মতো না গেলে। তাহলে সময় মতো না গেলে যদি তুমি ট্রেন মিস করো তাহলে উপদেশ কি হতে পারে, সময় মতো যাও। আমি কি বুঝাইতে পারছি? লিস্টের আগের অংশ দেওয়া থাকলে পরের অংশে যদি গ্যাপ থাকে তাহলে যেটা করব, পরের অংশটা যদি আমি বাংলা না লিখতে পারি, আমি আগের অংশকে প্রশ্ন করব না করলে কি হবে, যেটা উত্তর পাবা সরাসরি এটা লিখে দিবা। আর যদি লিস্টের আগের অংশটাই লিখতে হয় তাহলে প্রশ্ন করবা লিস্টের পরের অংশকে কি না করলে। কি না করলে এইটা প্রশ্ন করার পরে তুমি যে উত্তরটা পাবা ওই উত্তরটাকে তোমাকে কি করতে হবে, একটা আদেশমূলক বাক্যে রূপান্তর করে দিতে হবে এবং সেই আদেশমূলক বাক্যটা অবশ্যই শুরু করবা তুমি মেইন ভার্ব দ্বারা, অর্থাৎ V1 প্লাস অবজেক্ট। আমি এই বিষয়টা তোমাদের জন্য গুছিয়ে লিখে দিচ্ছি, গুছিয়ে লিখে দিচ্ছি আমি। তোমরা একটু সময় নিয়ে আমার সাথে তোমরা লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নিও। আমি একটু গুছিয়ে লিখে দিচ্ছি। লিস্ট এর আগে, লিস্টের আগে গ্যাপ থাকলে, লিস্টের আগে গ্যাপ থাকলে পরের অংশকে প্রশ্ন করব কি না করলে। প্রশ্ন করলাম, উত্তরে যা পাবো সেটিকে আদেশমূলক বাক্য বানিয়ে লিখবো। শেষ। এটা হচ্ছে কি লিখলাম আমি, যদি লিস্টের আগে গ্যাপ থাকে। তাহলে প্রশ্নটা আমি আবার যদি এখানে লিখি, লিস্ট ইউ মাইট ফেইল ইন দা এক্সাম। তা না হলে তুমি পরীক্ষায় ফেল করতে পারো। লিস্টের আগের অংশটা লিখতে হবে। দেখো লিস্টের আগের
গ্যাপ থাকলে তাহলে পরের অংশকে প্রশ্ন করবা কি না করলে। তাহলে তুমি পরীক্ষায় ফেল করতে পারো কি না করলে, তাহলে উত্তর পাবো কি, মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে। তাহলে উত্তরে পাইলাম মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে। এখন উত্তরে যা পাবো সেটিকে আদেশমূলক বাক্য বানিয়ে ফেলবো। পড়াশোনা না করলে তুমি ফেল করতে পারো, তাহলে আমার উপদেশ কি, পড়াশোনা করো, এটাই তো উপদেশ। এখন এই যে উপদেশমূলক যে বাক্যটা, উপদেশমূলক বাক্যটা আমি লিখবো হচ্ছে কি V1 প্লাস অবজেক্ট আকারে বা এক্সটেনশন, ঠিক আছে। তাহলে আমি প্রশ্ন করলাম আগের অংশ লেখার জন্য কি লিখবো, আমি লিস্টের আগের অংশে স্যার গ্যাপ আছে, ঝামেলা মনে হচ্ছে, কি লিখবো, কি না করলে। তাহলে ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করতে পারো কি না করলে, মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে। তাহলে আমাদের আদেশমূলক বাক্যটা হচ্ছে পড়াশোনা করো, এবং এই বাক্যটাকে আমি উপস্থাপন করব ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট আকারে। তাহলে পড়াশোনা করা ইংরেজি কি, স্টাডি, মনোযোগ দিয়ে তাহলে অ্যাটেন্টিভলি। তাহলে লিস্টের আগে যদি গ্যাপ থাকে সেটাকে আমরা লিখতে পারবো কিনা আমাকে একটু জানাও তো, তোমরা জানাইতে থাকো আর আমি লিস্টের পরের অংশে গ্যাপ থাকলে কি লিখতে হবে সেটা বলে দিচ্ছি। আমাদের যদি লিস্টের পরের অংশে গ্যাপ থাকে, লিস্টের পরের অংশে যদি গ্যাপ থাকে তাহলে কি করতে হবে, লিস্টের পরের অংশে যদি গ্যাপ থাকে তাহলে আগের অংশকে প্রশ্ন করব, না করলে কি হবে, যে বাক্যটা পাবো ওই বাক্যটাই আমি এখানে লিখে দিব। কিভাবে লিখে দিব, প্রথমে সাবজেক্ট বসাবো এবং তারপরে অবশ্যই আমি এই দুইটার মধ্যে যে কোনো একটা বসাবো, শুড অথবা মাইট প্লাস V1 প্লাস অবজেক্ট। তাহলে যদি লিস্টের পরের অংশ আমাকে লিখতে হয় আমি এইভাবেই লিখব। লিস্টের আগের অংশকে প্রশ্ন করব আমি, না করলে কি হবে, যেটা উত্তর পাবো ওই উত্তর থেকে আমি প্রথমে বের করে আনবো সাবজেক্ট, ওয়াক স্লোলি, ধীরে হাঁটো। না করলে কি হবে, মানে ধীরে না হাঁটলে কি হবে, তুমি পড়ে যেতে পারো, তাহলে তুমি পড়ে যেতে পারো, সাবজেক্ট হচ্ছে আমার ইউ। তো সাবজেক্টের পরে কি দিতে হবে, অবশ্যই শুড বা মাইট, অবশ্যই শুড বা মাইট, যে কোনো একটা দিলেই হবে, শুড বা মাইট। তাহলে আমরা দিলাম শুড। এখন পড়ে যাওয়া ইংরেজি হচ্ছে ফল ডাউন, পড়ে যাওয়া ইংরেজি হচ্ছে ফল ডাউন, পড়ে যাওয়া। তাহলে হবে কি, ইউ শুড ফল ডাউন। ওকে, দ্বিতীয়টা তোমরা এই যে যদি লিস্টের পরে যদি গ্যাপ থাকে সেটা কিভাবে লিখতে হবে এটা বুঝছো কিনা এটা আমাকে একটু জানাও তো। আমি তোমাদের জন্য আরেকটা প্রশ্ন সেট করতেছি, এটা তোমরা উত্তর দিবা। ইট মে রেইন, টেক অ্যান আমব্রেলা লেস্ট। ওকে, এইটা উত্তরটা তোমরা এখন দিবা। ইট মে রেইন, বৃষ্টি হতে পারে, টেক অ্যান আমব্রেলা, একটা ছাতা নাও, লেস্ট। এখন কথা হচ্ছে তুমি আগে বাক্যটা বের করো ভাই, তুমি তুমি স্ট্রাকচারে পড়ে যাও, আগে বাক্যটা বের করো। কি করবা বাক্য বের করার জন্য, তোমার মাথায় যদি বাক্যটা না আসে, স্যার আমার আমি তো নিয়ম স্যার মুখস্থ, বাক্যটা বুঝতেছি না, কি করবা, তুমি সিম্পলি লিস্টের পরের অংশটাকে প্রশ্ন করে দাও, না করলে কি হবে, সরি আগের অংশকে প্রশ্ন করে দাও, না করলে কি হবে, লিস্টের পরের অংশে তুমি কি লিখবা এটা যদি খুঁজে না পাও তাহলে লিস্টের আগের অংশকে প্রশ্ন করবা, না করলে কি হবে, তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবা। তাহলে টেক অ্যান আমব্রেলা। এখন এখানে কথা হচ্ছে দেখো অতিরিক্ত বাক্য দিয়ে দিছে, তার মানে উত্তর লেখার সময় আমাকে এই লাইনটা মাথায় রাখতে হবে, এই লাইনটা মাথায় রেখে তোমরা উত্তরটা সাজাও তো দেখি। এখন তোমরা হয়তো বা একটা জায়গায় পড়তে পারো যে ভিজে যাওয়া ইংরেজিকে আমি লিখে দিচ্ছি, ভিজে যাওয়া ইংরেজি হচ্ছে গেট ওয়েট, গেট ওয়েট মানে হচ্ছে ভিজে যাওয়া, গেট ওয়েট ভিজে যাওয়া, গেট ওয়েট মানে ভিজে যাওয়া, আর ফল ডাউন মানে পড়ে যাওয়া। উত্তরটা তোমরা যদি লিখতে পারো তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝছো, আমি তোমাদের বুঝাইতে পারছি। উত্তরটা লিখো, উত্তরটা লিখতে হবে তোমাদের। ইট মে রেইন, টেক অ্যান আমব্রেলা লিস্ট, ইট মে রেইন, টেক অ্যান আমব্রেলা লিস্ট, উত্তরটা লিখতে হবে সবার। ইউ শুড গেট ওয়েট, সিনহা থ্যাংক ইউ সো মাচ, সিনহার উত্তর সঠিক, ইউ শুড গেট ওয়েট, ভেরি গুড সিনহা। বাকিরা তোমরা কি বুঝো নাই,
বাকিরা যদি বুঝে থাকো প্লিজ একটু কমেন্টস করে জানিয়ে দাও আমাকে, কমেন্ট করো। কৌশিক, আমি কিন্তু একটু আগেই বুঝাইলাম, যদি লেস্ট এর পরের অংশটা যদি আমাকে লিখতে হয়, লেস্টের পরের অংশটা যদি আমাকে লিখতে হয়, তাহলে আমি আগে বের করব যে আমি কি লিখব। যেটা আমি লিখব সেটাকে আমি কিভাবে লিখব, সাবজেক্ট, তারপরে শুড মাইট, তারপরে ভি1 দিয়ে লিখব। কৌশিক, তুমি যে বাক্যটা লিখছো ওইটাকে তুমি কিভাবে সাজাবা? যে বাংলা বাক্যটা পাইছো আগে দিবা সাবজেক্ট, তারপরে দিবা শুড অথবা মাইট, তারপরে ভার্ব অবজেক্ট। কৌশিক, তুমি বাক্যটা আবার লেখো। মিনহা, ওকে গুড। মিনহা, উই শুড গেট ওয়েট, ভেরি গুড। আরফানা, উই শুড গেট ওয়েট, ভেরি গুড, উই শুড গেট ওয়েট। ঠিক আছে সানিয়া, উত্তর সঠিক। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় মানে আমি এখন বুঝতে পারলাম যে তোমরা এটা প্রপারলি বুঝতে পারছো। থ্যাংক ইউ সো মাচ। আমি এবার নেক্সট রুলে যাচ্ছি। নেক্সট রুলটা হচ্ছে আমাদের টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, এই নামে আমরা খুব বেশি চিনে থাকি। এটা নিয়ে আমাদের চতুর্থ রুল, এরপর আর একটা রুল পড়াবো এবং এই পাঁচটা থেকে ইনশাআল্লাহ তোমরা পাঁচটাই কমন পাবা, হাফ ইয়ারলি এবং টেস্টে। নেক্সট পার্টে আমরা আরো বেশি অনেকগুলো পড়বো। আচ্ছা, আমি একটু কথা বলতে চাচ্ছি। ফাহিম, ওয়ালাইকুম আসসালাম। আমি যে এই যে তোমাদের পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে বোঝাচ্ছি, একটু সময় বেশি লাগতেছে, বাট তোমরা কি এতে উপকৃত হচ্ছ? সময় বেশি লাগতেছে এই কারণে কি তোমাদের খারাপ লাগতেছে, নাকি তোমরা বিষয়টা এনজয় করতেছো যে না আমরা ভালোভাবে শিখতে পারতেছি? আমি কি সময় বেশি নিতেছি, আমি কি খুব স্লো পড়াচ্ছি, নাকি যেভাবে পড়াচ্ছি ঠিক আছে তোমরা বুঝতেছো? তোমরা একটু আমাকে জানাও তো, আমি একটু কনফিউজড। আমি কি সময় বেশি নিয়ে ফেলতেছি, নাকি তোমাদের সঠিকভাবে বোঝানোর জন্য এই সময়টা দেওয়া প্রয়োজন বলে মনে করো তোমরা? তোমরা লিখতে থাকো, আমি এখানে নিয়মটা সাজাইতে থাকি। তো আমাদের কোনো বাক্যে যদি থাকে টু প্লাস অ্যাডজেক্টিভ, সিনহা থ্যাংক ইউ, বাকিরা একটু জানাও। উই আর এনজয়িং, ফাহিম থ্যাংক ইউ। ওকে, এখন দেখো, টু প্লাস অ্যাডজেক্টিভ যদি কোনো বাক্যে থাকে তাহলে আমরা কি করব? এখন টু প্লাস অ্যাডজেক্টিভ, এটার পরে আমাদের দুইটা স্ট্রাকচার থাকতে পারে। আফরোজা এনজয়, ইমরান এনজয় গুড, ভেরি গুড। আচ্ছা, যদি এনজয় করেই থাকো, আমরা যদি এনজয় করেই থাকি তাহলে আমরা স্বার্থপর কেন হব বলো তো? ফ্রেন্ড সার্কেলে যারা আছে তারাও একটু শিখুক না, একটু সবাই যার যার প্রোফাইলে শেয়ার করে দাও। ওকে, এখন মেইন কাজে আসি। টু প্লাস অ্যাডজেক্টিভ যদি আমাদের থাকে কোনো বাক্যে, কি থাকবে? টু প্লাস অ্যাডজেক্টিভ। এখন স্যার আমি তো অ্যাডজেক্টিভ চিনি না, তোমার অ্যাডজেক্টিভ চেনার দরকার নাই। টি ডাবল ও এর পরে যেই শব্দটা থাকবে সেটাই 99% ক্ষেত্রে অ্যাডজেক্টিভ, সুতরাং টু এর পরে যেটা থাকবে ওটি অ্যাডজেক্টিভ। তো কোনো বাক্যে যদি টু এর পরে অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেখানে আমাদের দুইটা কাজ করা লাগতে পারে। কি কি? টু এর পরে অ্যাডজেক্টিভ থাকলে আমরা দুইটা জিনিস লিখতে পারি। আমরা লিখতে পারি সরাসরি টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট, অথবা আমরা লিখতে পারি ফর প্লাস অবজেক্টিভ প্রোনাউন প্লাস টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট। ওকে, ঠিক আছে, এই নিয়মটা এখন বুঝো। ওকে, ঠিক আছে, এবার তোমরা একটু এদিকে আসো, যেটা বোঝাচ্ছি। আমি যদি কখনো দেখি যে টু এর পরে অ্যাডজেক্টিভ আছে কোনো বাক্যে, তাহলে আমার উত্তর হইতে পারে দুইভাবে উত্তর হইতে পারে। এখন আমি আগে একটা বাক্য লিখি, তারপরে তোমরা ভালোভাবে বুঝবা আমার মনে হয়। যেমন হি ইজ টু ডিসঅনেস্ট, হি ইজ টু ডিসঅনেস্ট। এই দেখো টু দিছি, টু এর পরে ডিসঅনেস্ট দিছি, তার মানে অ্যাডজেক্টিভ আছে আমাদের, টু এর পরে অ্যাডজেক্টিভ আছে। প্লিজ একটু কনসেন্ট্রেশন দাও এদিকে, আমার মনে হয় এটা তোমরা সহজে বুঝবা। টু এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, তোমার স্ট্রাকচার দুইটা, তুমি টু প্লাস ভি1 দিতে পারো বা ফর প্লাস অবজেক্ট দিয়ে সেটা টু প্লাস ভি1। অর্থাৎ টু প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তোমাকে অবশ্যই কিন্তু লিখতে হবে টু প্লাস ভি1।
এটা তোমাকে লিখতেই হবে। টু এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে টু প্লাস ভি ওয়ান তোমাকে লিখতেই হবে। কিন্তু কথা হচ্ছে সরাসরি কি লিখবো, নাকি আমাকে এই সব ক্ষেত্রে আমি কি টু প্লাস ভি ওয়ান দিব, নাকি টু প্লাস ভি ওয়ান আগে এক্সট্রা কিছু দিতে হবে? এটা কিন্তু দিতেই হবে টু প্লাস ভি ওয়ান। দেখো এখানেও দিছি আমি টু প্লাস ভি ওয়ান, এখানেও কিন্তু দিছি টু প্লাস ভি ওয়ান। অর্থাৎ টু এর পরে অ্যাডজেক্টিভ থাকলে টু প্লাস ভি ওয়ান এটা দিতেই হবে, এটা মাস্ট। কিন্তু কথা হচ্ছে একটা সময় আমি ঠিক অ্যাডজেক্টিভের পরেই টু প্লাস ভি ওয়ান বসাচ্ছি, আর একটা সময় কিন্তু আমি অ্যাডজেক্টিভের পরে অতিরিক্ত হিসেবে বসাচ্ছি একটা ফর, তারপরে একটা অবজেক্টিভ প্রনাউন। এই অতিরিক্ত জিনিসটা বসানোর পরে কিন্তু আমি টু প্লাস ভি ওয়ান দিচ্ছি। ওকে, এখন কখন কোনটা? আমার যদি এমন হয় যে সাবজেক্টটা যদি টু যুক্ত বাক্যের, তাহলে টু এর আগের সাবজেক্ট ব্যক্তি হলে, টু এর আগের সাবজেক্ট ব্যক্তি হলে অর্থাৎ টু প্লাস অ্যাডজেক্টিভ আছে এবং টু এর আগে যে সাবজেক্ট আছে না সেটা হচ্ছে ব্যক্তিবাচক। যদি ব্যক্তিবাচক হয় তাহলে তুমি কি করবা, টু প্লাস অ্যাডজেক্টিভের পরে তুমি সরাসরি বসাই দিবা টু প্লাস ভি ওয়ান। তুমি বড় জোর কি নিতে পারো, অবজেক্ট সরাসরি। তাহলে আমি সরাসরি অ্যাডজেক্টিভের পরে টু প্লাস ভি ওয়ান কখন দিব, যদি আমার সাবজেক্টটা ব্যক্তিবাচক হয়। এইবার কথা হচ্ছে আমার যদি সাবজেক্ট ব্যক্তিবাচক না হয়, ব্যক্তিবাচক না হলে, ব্যক্তিবাচক না হলে তখন আমি কি করব, টু এর পরে তখন আমি এই যে অ্যাডজেক্টিভটা না, অ্যাডজেক্টিভের ঠিক পরেই আমি টু প্লাস ভি ওয়ান দিতে পারবো না। এই ব্যক্তিবাচক না হওয়ার কারণে আমাকে অতিরিক্ত আনতে হবে কি, ফর আর একটা অবজেক্টিভ প্রনাউন। তাহলে অ্যাডজেক্টিভের পরে তখন দিতে হবে ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন, তারপরে আমি যেটা আমাকে দিতেই হবে বাধ্যতামূলক সেটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এই বিষয়টা আমরা বুঝছি কিনা যে কখন অ্যাডজেক্টিভের পরে সরাসরি টু প্লাস ভি ওয়ান, আর কখন অ্যাডজেক্টিভের পরে আমি তো টু প্লাস ভি ওয়ান দিব কিন্তু টু প্লাস ভি ওয়ানের আগে ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন দিতে হবে। এইটুক আমরা বুঝতে পারছি কিনা? যদি বুঝে থাকি এইবার আমরা সলিউশনে যাব। যে ধরো বাংলাটা করব কিভাবে, হি ইজ টু ডিসঅনেস্ট, এইটুকু আমরা বাংলা করব সে এতই অসৎ ছিল, সরি আছে, সে এতই অসৎ, মানে এতই এভাবে উচ্চারণ করব। অ্যাডজেক্টিভের আগে আমরা এতই উচ্চারণ করব। বাংলাটা করব কিভাবে, এটা বাংলাটা করার জন্য আমরা কি করব, বাংলা করার জন্য কি করব, প্রথমে আমরা কি দিব, সাবজেক্টটা উচ্চারণ করব। উচ্চারণ করার পর সে এতই, আমরা উচ্চারণ করব এতই, তারপরে অ্যাডজেক্টিভটা বলে দিব, তারপরে আমরা ভার্বটা বলে ফেলবো। এটা হচ্ছে কি, এই প্রসেসে যদি যাও তাহলে টু অ্যাডজেক্টিভ যুক্ত অংশের বাংলাটা পাবা। তাহলে হি ইজ টু ডিসঅনেস্ট, এটার তাহলে বাংলা কি হবে, হি, তাহলে সে, সাবজেক্টের পর উচ্চারণ করব এতই, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব দিয়ে সেরা শেষে একটা যে দিয়ে দিব। তাহলে সে এতই অসৎ ছিল যে। এখন এই অসৎ হওয়ার কারণে কোন কাজটা তার সাথে ঘটবে ওইটাই আমাদের লিখতে হবে। এই যে আমাদের যে টু দিছি না, আমরা টু দেওয়ার পরে যে অ্যাডজেক্টিভটা দিছি, এই অ্যাডজেক্টিভ বা অবস্থা বা দুষ্গুণের কারণে সে কি করতে পারে বা কি করতে পারে না, বা তার সাথে কি হয় বা হয় না, ওইটাই কিন্তু আমাদের লিখে দিতে হবে। তাহলে সে এতই অসৎ ছিল যে, আমরা কি লিখতে পারি, কেউ তাকে বিশ্বাস করে না। সে এতই অসৎ ছিল যে কেউ তাকে বিশ্বাস করে না। এখন আমরা বাক্যটা তৈরি করব পরিপূর্ণ, পুরো বাক্যটাই বলবো কেউ তাকে বিশ্বাস করে না, কিন্তু আমরা যখন লিখব তখন কিন্তু পুরো বাক্যটা লিখবো না, আমরা সেই বাক্য থেকে শুধু নিয়ে আসবো ভার্ব ওয়ান আর অবজেক্টটা, সাবজেক্ট কিন্তু লিখবো না, কারণ আমাদের কি করতে হবে, টু প্লাস ভি ওয়ান দিতে হবে। তাহলে আমরা যদি বলি সে এতই অসৎ ছিল যে কেউ তাকে বিশ্বাস করে না, তাহলে এখানে ভার্ব কোনটা, বিশ্বাস করা। আর বিশ্বাস করা ইংরেজি কি, ট্রাস্ট। তাহলে এইখানে দেখো আমার কথা হচ্ছে, এখন আমি তো স্যার বাক্যটা তো তৈরি করছি স্যার, ও ভালো কথা, এবার আর একটু মনোযোগী হও। যারা বলতেছো স্যার টু প্লাস অ্যাডজেক্টিভ তো আমি বুঝছি এবং আপনি যে স্ট্রাকচারটা দিলেন সে অনুসারে তো আমি অর্থটাও বের করছি, কিন্তু স্যার এখন সমস্যাটা হচ্ছে যে পরে আমি কি লিখবো স্যার, এটা তো আমি বের করতে পারতাছি না স্যার, এটা একটু শিখিয়ে দিবেন।
আচ্ছা, তাহলে টু এর পরে তুমি কি লিখবা সেটার জন্য তুমি আগে দেখবা টু এর সাথে তুমি যে অ্যাডজেক্টিভটা দিছো না, ওই অ্যাডজেক্টিভের কারণে তোমার সাবজেক্ট কি করতে পারে বা তার সাথে কি ঘটতে পারে বা কি হতে পারে ওইটাই লিখে দিবা। ঠিক আছে? যেমন সে এতই অসৎ ছিল যে, তাহলে অসৎ থাকার কারণে তার সাথে কি ঘটতে পারে? কেউ তাকে বিশ্বাস করে না। এই যে বাক্যটা যে বললাম না, কেউ তাকে বিশ্বাস করে না, এই পুরো বাক্যটা কিন্তু আমরা লিখবো না, আমরা এই বাক্য থেকে বের করে নিয়ে আসবো ভার্ব। তাহলে বিশ্বাস করা, তাহলে বিশ্বাস করা এটা হচ্ছে ভার্ব। তাহলে এখন আমার এই উত্তরটা আমি লিখতে পারি দুইটা ভাবে, হয় অ্যাডজেক্টিভের পরে আমি সরাসরি দিব টু প্লাস ভি ওয়ান, অথবা অ্যাডজেক্টিভের পরে আমি দিব কি ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন প্লাস টু প্লাস ভি ওয়ান। এখন কথা হচ্ছে আমি কোনটাই লিখবো। আমি উত্তরটা বের করছি, কেউ তাকে বিশ্বাস করে না। এক্ষেত্রে আমি দেখলাম টু এর আগে সাবজেক্ট তো আমার ব্যক্তিবাচক, সুতরাং টু এর আগে সাবজেক্ট ব্যক্তিবাচক হলে সরাসরি টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ টু দিব অ্যাডজেক্টিভের পরে আর ভার্বটা দিব। ভার্ব যেন কি পাইছি, সে এতই অসৎ যে কেউ তাকে বিশ্বাস করে না। এখানে তাহলে ভার্ব হিসেবে আমি কি বসাবো? উত্তরটা বলো দেখি তোমরা। হি ইজ টু ডিসঅনেস্ট। টু কি হবে বলো? সে টু গিভ এ ওয়ার্ক। ভেরি গুড। কিন্তু এটা টু বি গিভেন হবে, টু বি গিভেন এ ওয়ার্ক, এটা প্যাসিভ হবে। এখানে তুমি যদি গেট দাও তাহলে হবে লুবনা, টু বি গিভেন দিতে হবে, তাহলে এটা প্যাসিভ হয়ে যাবে। তুমি দিতে পারো টু গেট এ ওয়ার্ক, টু গেট এ জব। এই যে ইমরান দেখো তো আমি কি বলছি, যে টু প্লাস অ্যাডজেক্টিভ যদি থাকে, টু প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তুমি এই যে দেখো অ্যাডজেক্টিভ, টু এর পরে অ্যাডজেক্টিভ তারপরে গ্যাপ, টু এর পরে অ্যাডজেক্টিভ তারপরে গ্যাপ, টু প্লাস অ্যাডজেক্টিভ থাকলে তুমি তোমার যে উত্তরটা এটা তুমি দুই ভাবে শুরু করতে পারো। হয় তুমি অ্যাডজেক্টিভের পরে লিখবা টু প্লাস ভি ওয়ান, অথবা তুমি লিখবা অ্যাডজেক্টিভের পরে ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন প্লাস টু প্লাস ভি ওয়ান। তুমি যে ফর দিছো, ফর তো তখন হয় যখন আমার সাবজেক্ট ব্যক্তিবাচক না, আর যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয়ে যায় তাহলে তো টু প্লাস ভি ওয়ান দিয়ে বাক্যটা শুরু করতে হবে, তোমার বাক্য শুরুই করতে হবে টু দিয়ে। তাহলে এখানে তো সাবজেক্ট ব্যক্তিবাচক, এখানে কি আমি তাহলে ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন দিতে পারবো নাকি সরাসরি দিতে হবে টু প্লাস ভি ওয়ান? ইমরান উত্তরটা আবার লেখো। ওকে, তাহলে যদি আমার টু প্লাস অ্যাডজেক্টিভ এর পরে গ্যাপ থাকে তাহলে আমি দেখব আমার বাক্যটা ব্যক্তিবাচক কিনা, সাবজেক্টটা। যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাহলে টু প্লাস ভি ওয়ান, আর যদি বস্তুবাচক হয় তাহলে অবজেক্টিভ ফর দিয়ে সেটা একটা অবজেক্টিভ প্রনাউন তারপরে টু প্লাস ভি ওয়ান। ওকে, এবার উত্তরটা লেখো। হি ইজ টু ডিসঅনেস্ট টু কি হবে? বাকিরা উত্তরটা লিখে ফেলো সবাই। টু প্লাস অ্যাডজেক্টিভের পরে কি লিখবা এটা না বুঝলে তুমি দেখবা যে কোন গুণের কথা বলা হয়েছে, অ্যাডজেক্টিভটা কি, ওই অ্যাডজেক্টিভের জন্য কি করতে পারে বা কি করতে পারে না সেটা আমাদের লিখে দিয়ে দিতে হবে। টু বি ট্রাস্টেড। ওকে ওকে, বাকিরা বসে আছো কেন? বাকিরা লিখো। তাহলে এখানে আমরা দিতে পারি হি ইজ টু ডিসঅনেস্ট টু ট্রাস্ট, অথবা টু বি ট্রাস্টেড, তাও হবে। এইবার দেখা গেল আমরা একটা এমন বাক্য লিখবো, জি আলো এখনো ক্লাস হচ্ছে, আমরা টার্গেট নিছি আমাদের টেস্ট পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতেই হবে, ইংরেজিতে ইংরেজিতে ভালো রেজাল্ট করতেই হবে। এই জন্য আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট কমপ্লিটিংটা বুঝতেছি। কমপ্লিটিং এ দশম আমাদের ফুল মার্কস আপাতত 90% রাখতে হবে। টু বিলিভ এনি ওয়ান দেওয়ার দরকার নাই জান্নাতুল, জাস্ট টু বিলিভ টু প্লাস ভি ওয়ান দিয়ে দিলেই হবে। আচ্ছা এই বাক্যটা দেখো তো, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট। এখানে কি আছে? টু হচ্ছে আমার আছে, টু এর পরে অ্যাডজেক্টিভ আছে, তাহলে টু এর পরে অ্যাডজেক্টিভ যদি থাকে এখানে যে উত্তরটা হবে সেটা আমি শুরু করতে পারি দুই ভাবে। হয় আমাকে দিতে হবে টু প্লাস ভি ওয়ান, অথবা দিতে হবে ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন প্লাস টু প্লাস ভি ওয়ান। এখন তোমরা একটু বলো তো এই বাক্যের জন্য, এই বাক্যের জন্য আর একটু বলি যে টু প্লাস ভি ওয়ান অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পরে আমি উত্তরে টু প্লাস ভি ওয়ান দিতে পারবো তখনই যখন আমার বাক্যের সাবজেক্ট ব্যক্তিবাচক। আর এই টু প্লাস অ্যাডজেক্টিভের পরে আমাকে ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন প্লাস টু প্লাস ভি ওয়ান দিতে হবে কখন? যখন সাবজেক্ট ব্যক্তিবাচক না। তাহলে তোমরা বলো তো এই বাক্যে আমি কি
2+v1 দিয়ে উত্তর লিখবো, নাকি ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন +2+v1 লিখবো? যারা মনে করো যে 2+v1 তারা লেখো 1, আর যারা মনে করো যে স্যার এখানে আপনি লিখবেন ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন +2+v1 তারা লেখো 2। 1 আর 2 এর মাধ্যমে আমি উত্তরটা বুঝবো। তোমরা যদি এখন লেখো 1 তাহলে আমি বুঝবো এখানে তোমরা লিখতে বলতেছো 2+v1, আর যদি লেখো 2 তাহলে আমি বুঝবো তোমরা লিখতে বলতেছো ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন +2+v1। তোমরা আমাকে জানাও তো এই বাক্যে উত্তর লেখার জন্য কি ব্যবহার করব? কাউসার তুমি আবার একটু খেয়াল করো। হ্যাঁ ঈশিতা তোমারটা ঠিক আছে। কাউসার কি বলছি? 2 এর আগের সাবজেক্ট ব্যক্তি হলে, ব্যক্তিবাচক হলে আমি অ্যাডজেক্টিভে পরে 2+v1, আর যদি ব্যক্তিবাচক না হয় তখন ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন +2+v1। গুড, তোমাদের অনেকেরই উত্তর সঠিক হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে যেহেতু এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে দা পোয়েম, কবিতাটি, কবিতাটি তো আর কোনো ব্যক্তি না, তাই না? তো কবিতাটি ব্যক্তি না, এর কারণে আমরা তাহলে অ্যাডজেক্টিভের পরে আগেই বসাই দিব ফর। ফর বসানোর পর এখন আমাকে একটা অবজেক্টিভ প্রনাউন আনতে হবে। অবজেক্টিভ প্রনাউন কোনগুলো? অবজেক্টিভ প্রনাউন হচ্ছে মি, আস, দেম, হিম, হার, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রনাউন। তো ফরের পরে যে কোনো একটা অবজেক্টিভ প্রনাউন আমাকে বসাইতে হবে। এখন কথা হচ্ছে অবজেক্টিভ প্রনাউনটা আসে সাবজেক্ট থেকে, সাবজেক্টিভ মানে ব্যক্তিবাচক সাবজেক্টিভ প্রনাউন থেকে। বাক্যে যদি কোনো সাবজেক্টিভ প্রনাউন না থাকে, যেমন আই, উই, হি, সি, দে, করিম, রহিম, যদি এগুলা থাকে তাহলে সেটার অবজেক্টিভ প্রনাউন বসাবো। আর যদি কোনো এরকম সাবজেক্টিভ প্রনাউন না থাকে, তোমার যেইটা মন চায় ওইটাই তুমি অবজেক্টিভ প্রনাউন হিসেবে দিতে পারো। আমি দিলাম মি, কারণ এখানে কোনো সাবজেক্টিভ প্রনাউন নাই। তাহলে আমার অতিরিক্ত অংশ কি কি লিখতে হতো? 2+ অ্যাডজেক্টিভ থাকলে ওই বাক্যে যদি আমার সাবজেক্টটা ব্যক্তিবাচক না হয় তাহলে আমাকে অতিরিক্ত যোগ করতে হতো ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন। আমি যুক্ত করে দিছি। তারপরে আমি কি দেব? 2+v1। এখন কথা হচ্ছে স্যার সবই বুঝছি, কিন্তু এখন আমি পরবর্তী অংশে কি লিখবো স্যার এটা তো বুঝতেছি না। তাহলে কি করতে হবে? বাক্যে সাবজেক্ট সম্পর্কে যে তথ্যটা দেওয়া হয়েছে, যে দোষ বা গুণ বা অবস্থাটা বলা হয়েছে, সেটার উপর ভিত্তি করে কোন কাজটি হবে বা হবে না সেটা আমাকে লিখতে হবে। এখন দ্য পয়েম ইজ টু ডিফিকাল্ট, বাংলাটা কি হবে? প্রথমে সাবজেক্ট দিবা কবিতাটি এতই কঠিন যে। এখন একটা কবিতা কঠিন হলে কি ঘটবে? তুমি বলতে পারো স্যার একটা কবিতাটা এতই কঠিন যে, তাহলে ফর মি আমার জন্য, তাহলে কবিতাটি আমার জন্য এতই কঠিন যে আমি কবিতাটি স্যার বুঝতে পারি না, স্যার আমি কবিতাটি লিখতে পারি না, স্যার আমি কবিতাটা বলতে পারি না, আবৃত্তি করতে পারি না। বাক্যটা হয়ে গেল। এখন আবার রিমাইন্ডার দেওয়ার জন্য বলি, যখন আমার ফর প্লাস অবজেক্টিভ প্রনাউন শেষ হয়ে গেছে, তার মানে ঝামেলা শেষ, অতিরিক্ত শেষ, আমি সরাসরি দিয়ে দিব 2, এবং এই 2 এর পরে আমি এখন দিব v1। কোন v1? আমি যে বাক্যটা তৈরি করলাম সেই বাক্যে যে ভার্বটা আমি পাইছি, জাস্ট ওই ভার্ব আর অবজেক্টটা বসাই দিলেই ডান। তাহলে আমি বলছিলাম কবিতাটি আমার জন্য এতই কঠিন যে আমি কবিতাটি বুঝি না। তাহলে আমি বুঝি না, আমি বুঝি না, এখানে ভার্ব কোনটা? বোঝা। তাহলে বোঝা ইংরেজি কি? আন্ডারস্ট্যান্ড। এখন কেউ যদি বলে স্যার দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু রিসাইট, কবিতাটা আমার জন্য এতই কঠিন ছিল যে আমি আবৃত্তি করতে পারিনি। আচ্ছা, ফর মি টু সলভ, ম্যাথ সলভ করে মানুষ, কবিতা কি সলভ করে? কবিতার ক্ষেত্রে আমরা বলতে পারি, হ্যাঁ আরফানা তোমারটা সঠিক, ফর মি টু আন্ডারস্ট্যান্ড, আমরা বলতে পারি ফর মি টু আন্ডারস্ট্যান্ড, আমরা বলতে পারি টু রিড, টু রাইট, এগুলো আমরা বলতে পারি। ওকে, তাহলে তোমরা কি মোটামুটি এই 2+ অ্যাডজেক্টিভের ব্যবহারটা বুঝতে পারছো? আমাকে একটু জানাও তো, জানাও তো একটু আমাকে তোমরা বুঝতে পারছো কিনা। দ্য ম্যান ওয়াজ টু উইক। যদি বুঝে থাকো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, দুইটা প্রশ্নের উত্তর লিখতে হবে। করিম ইজ এ brilliant student. Karim is a brilliant student. He is আচ্ছা ব্রিলিয়ান্টে দিলাম না, আমরা দিলাম করিম ইজ এ poor student.
পোর স্টুডেন্ট বলতে খুব একটা ভালো ছাত্র না। হি ইজ টু উইক ইন ম্যাথ। এই দুইটা উত্তর আমরা দিতে পারবো কিনা। দ্য ম্যান ওয়াজ টু উইক, আর একটা হচ্ছে করিম ইজ এ পোর স্টুডেন্ট, হি ইজ টু পোর ইন ম্যাথ। দুইটা সলভ করো। আরেকটা প্রশ্ন আমি তৈরি করতেছি, উত্তর লেখো। আমি এই প্রশ্নটা আবার যদি এভাবে লিখি, করিম ইজ নট এ গুড স্টুডেন্ট। করিম ইজ নট এ গুড স্টুডেন্ট। যারা জি স্যার বলতেছো উত্তরটা লেখো। হ্যাঁ, তারপরে লিখলাম দ্য ম্যাথ ইজ টু ডিফিকাল্ট। এই তিনটা প্রশ্নের উত্তর তোমরা প্লিজ একটু বুঝে শুনে লিখে ফেলো। 1 নাম্বার, টু ওয়াক। সিনহা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ সিনহা। বাকিরা দ্রুত তিনটা প্রশ্নের উত্তর লেখার সময় আগে সিরিয়াল নাম্বারটা বলে দিবা, 1 2 3 এভাবে লিখে তারপর তো লিখবা। দ্য ম্যান ওয়াজ টু উইক, এটার উত্তরটা সিনহা বলছে টু ওয়াক, উত্তর সঠিক। দ্বিতীয়টা হচ্ছে করিম ইজ এ পোর স্টুডেন্ট, টু স্ট্যান্ড। ওকে জয়, ঠিক আছে। ইমরান, ঠিক আছে। টু রান, ওকে, সঠিক উত্তর। দ্য ম্যান ওয়াজ টু উইক টু রান, ভেরি গুড। তোমাদের মাথায় তো ভালো ভালো আইডিয়া আসতেছে। টু ডু দ্য ওয়ার্ক, লুবনা, অ্যাবসলিউটলি কারেক্ট, উত্তর সঠিক। তারপর বাকিরা, টু রাইট, ওকে চলে। টু ওয়ার্ক, ওকে চলে। আচ্ছা, এর 1 নাম্বার যাদের শেষ, এবার 2 নাম্বার প্রশ্নকে অ্যাটাক করো। 2 নাম্বার কি হবে? করিম ইজ এ পোর স্টুডেন্ট, করিম খুব একটা ভালো ছাত্র না। হি ইজ টু উইক ইন ম্যাথ, ম্যাথ মানে অঙ্ক, গণিত। লেখো 2 নাম্বারটা উত্তর লেখো এবার তোমরা। 2 নাম্বার দেখি তোমাদের কি শিখাইলাম আর তোমরা কি শিখলা, দেখি 2 নাম্বারটা কি হবে। 2 নাম্বারটা দ্রুত 2 নাম্বারটা লিখতে হবে, 2 নাম্বারটা লিখতে হবে, 2 নাম্বারটা। 2 নাম্বারটা লিখতে হবে। 1 নাম্বারটা যথেষ্ট উত্তর লেখা হয়েছে, এবার 2 নাম্বারে যাও। তোমরা উত্তর লিখতে থাকো, আমি পরবর্তী রুলে চলে যাই। পরবর্তী রুল হচ্ছে ইন লিউ অফ অথবা ইনস্টেড অফ। এটার অর্থ হচ্ছে পরিবর্তে। আফরোজা, টু আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ আফরোজা, তোমার উত্তর সঠিক। আফরোজা উত্তর সঠিক ছিল। হি ইজ টু উইক ইন ম্যাথ টু আন্ডারস্ট্যান্ড, ওকে উত্তর সঠিক তো। 2 নাম্বার উত্তরটা লেখো সবাই এখন। আমি 3 নাম্বারটা বুঝাই দিচ্ছি। টু সলভ দিস প্রবলেম, ওকে গুড। আচ্ছা, ইন লিউ অফ আর ইনস্টেড অফ অর্থ হচ্ছে পরিবর্তে। হ্যাঁ, আমি আগে প্রশ্নটা লিখি। প্রশ্ন হচ্ছে, যেমন ধর আমি বললাম হি টুক ম্যাথ, হি টুক ম্যাথ ইন লিউ অফ। জান্নাতুল, টু আন্ডারস্ট্যান্ড, ওকে উত্তর সঠিক। ইন লিউ অফ, ইনস্টেড অফ, এইটা যখন আমার বাক্যে থাকবে তখন আমি যদি না বুঝি যে স্যার আমি পরের অংশে কি লিখবো, আমি তো বুঝতেছি না স্যার, তখন তুমি এই বাক্যকে একটা প্রশ্ন করবা। এই যে ইন লিউ এর আগের অংশকে প্রশ্ন করবা, কিসের পরিবর্তে। ইন লিউ অফ বা ইনস্টেড অফ যদি থাকে তাহলে তুমি ইন লিউ অফ বা ইনস্টেড অফ এর আগের অংশকে প্রশ্ন করবা কিসের পরিবর্তে। তাহলে হি টুক ম্যাথ, সে গণিত নিয়েছিল কিসের পরিবর্তে? বায়োলজি। এখন কথা হচ্ছে বায়োলজি কিন্তু স্মল লেটার দ্বারা লেখা যাবে না, বায়োলজি লিখতে হবে ক্যাপিটাল লেটার দ্বারা, কারণ এটা একটা প্রপার নাউন, কোন সাবজেক্টের নাম প্রপার নাউন, এটা মাথায় রাখো। তাহলে ইন লিউ অফ থাকলে আমরা কি করব? ইন লিউ অফ এর আগের অংশকে প্রশ্ন করব কিসের পরিবর্তে, উত্তর যেটা পাবো এটা লিখে দিব। ওকে, যাদের 2 নাম্বারটা শেষ তারা 3 নাম্বারে উত্তরটা করতে পারো। 3 নাম্বারের উত্তরটা করো তো।
এটার উত্তরটা করো তো, যাদের 2 নাম্বার শেষ। এটা উত্তরটা করো, যাদের 2 নাম্বার শেষ তারা 3 নাম্বারের উত্তরটা করো। লুবনা, এই তোমরা তোমরা একটু একটু স্থির হও, একটু স্থির হও। যারা 3 নাম্বারের উত্তর লিখছো, 3 নাম্বারের উত্তরটা যারা লিখছো তারা দেখো তো, এখানে 2 প্লাস অ্যাডজেক্টিভের পরে তোমরা যে উত্তরটা 2 প্লাস ভি1 দিয়ে শুরু করছো 3 নাম্বারটা, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দামেত। দামেত কি ব্যক্তি নাকি বস্তু? দামেত তো ব্যক্তিবাচক না, সুতরাং এখানে তো 2 প্লাস ভি1 দিয়ে শুরু হবে না। 3 নাম্বারটা তাহলে এখানে শুরু হবে কি দ্বারা? অতিরিক্ত ফর দিতে হবে, তারপরে দিতে হবে অবজেক্টিভ প্রনাউন। এখন স্যার অবজেক্টিভ প্রনাউন আগের বার তো ইচ্ছা মতো দিছিলাম, কিন্তু এবার দেখো এই যে অতিরিক্ত যে বাক্যটা আছে ওখানে করিম দেওয়া আছে, তার মানে সাবজেক্টিভ দেওয়া আছে। তাহলে সাবজেক্টিভ যদি নাউন থাকে ওইটার প্রনাউনটা বসাইতে হবে। তাহলে করিম এর অবজেক্টিভ প্রনাউন কি? করিমের সাবজেক্টিভ হচ্ছে হি, তাহলে করিমের অবজেক্টিভ কি? হিম। এই অতিরিক্ত অংশটা তোমরা দেও নাই কেন 3 নাম্বারে? ফর হিম টু সলভ, এটা হবে উত্তর 3 নাম্বারে। যারা ভুল উত্তর লিখছিল তারা কারেকশন করে নাও। ওকে, এবার ইন লিউ অফ যেটা বললাম এটা বুঝাইছি। ইন লিউ অফ শেষ। এখন ইন লিউ অফ এর দিয়ে আমি আরেকটা প্রশ্ন এখানে দিয়ে রাখতেছি, তোমরা এটা উত্তর করবা। হি রিডস বাংলা ইন লিউ অফ ড্যাশ। এটা উত্তরটা কি হবে তোমরা লিখবা, ঠিক আছে? এখন এই যে অব এর পরে না ইন লিউ অফ এর ক্ষেত্রে তুমি যেটা উত্তরটা পাবা না, সেই উত্তরে যদি ভার্ব থাকে, উত্তরে যদি ভার্ব থাকে, উত্তরে ভার্ব থাকলে, উত্তরে যদি ভার্ব থাকে তাহলে তুমি সেই ভার্বের সাথে আইএনজি যোগ করে উত্তরটা দিয়ে দিবা, ঠিক আছে? তারপরে অবজেক্ট দিয়ে দিবা। আর যদি নাউন থাকে, নাউন থাকলে সরাসরি নাউনটা দিয়ে দিবা। আর যদি বলো স্যার নাউন তো না, ইয়ে আছে আমার পজিটিভ, তাহলে পজিটিভ দিয়ে সারবে, তারপরে নাউনটা দিয়ে দিবা। যেমন আমি যদি আরেকটা বিষয় লিখি, আই হেট হিম। ও সরি, এটা হবে না, দরকার নেই, এই দুইটাই। এখন তোমরা যারা ওইটা শেষ করছো এই উত্তরটা দিবা, ঠিক আছে? ইংলিশ উত্তর সঠিক, সিনহা। আমাদের আজকের লাস্ট নিয়ম, এই নিয়ম পড়ার পরে আমরা আর পড়বো না, সেটা হচ্ছে সিন্স। সিন্স অর্থ যখন, এই যখন দ্বারা ইকোনমিক্স হবে। সিন্সের আগের অংশে সময় দেওয়া থাকে, সিন্সের পরের অংশে থাকে কিন্তু কোনো একটা কাজ তুমি কি করছিলা সেটা। এটার সিন্সের আমি একটা শর্টকাট শিখাই দেব। যখনই তোমরা সিন্স দেখবা, ঠিক আছে, যখনই সিন্স দেখবা তখনই তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে উত্তর দিয়ে দিতে পারো সাবজেক্ট প্লাস মেট অথবা হ্যাডমেট, এটা উত্তর দিয়ে দিতে পারো তোমরা। ওকে, তাহলে ইট ইজ সিন্সের ক্ষেত্রে আমাদের যে নিয়মটা মনে রাখতে হবে, সিন্স এর আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে, সিন্সের আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে বুঝবা কিভাবে? এম, ইজ, আর, ভি1 থাকতে পারে, বা হচ্ছে হ্যাভ, হ্যাজ প্লাস ভি3 থাকতে পারে। সিন্সের আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্স হলে, সিন্সের আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, ঠিক আছে? এখন অটো উত্তর হিসেবে তুমি যদি দেখো যে আমি বাক্যটা যদি এরকম হয় 2 years have passed since, সিন্সের আগের অংশে থাকে সময় এবং পরের অংশে থাকে একটা কাজ, ওই সময় যে কাজটা করা হয়েছে সেটা। তো সিন্সের আগে এখানে দেখো প্রেজেন্ট টেন্স আছে, তো সিন্সের আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, সুতরাং এখানে তুমি সেটাই লিখবা যে 2 বছর হয়ে গেছে
কিসের? কোনো কিছু একটা করার, তুমি কি করছিলা ওইটাই লিখবা এখানে। এখন স্বাভাবিকভাবে তোমাদের এই পর্যন্ত বোর্ডে যতগুলো প্রশ্ন আসছে সবগুলোতেই উত্তর ঘুরে ফিরে এই দুইটার মধ্যে যে কোনো একটা হয়েছে। তাহলে এখানে যেহেতু আমাদের আছে প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা লিখবো পাস্ট টেন্স। তাহলে শি, এখানে সাবজেক্ট কি 2 ইয়ার্স পাস্ট। তাহলে সাবজেক্ট তো নাই, সাবজেক্ট যখন না থাকবে তুমি উই নিয়ে আসতে পারো, তাহলে উই মেট, উত্তর সঠিক। সিন্সের আগের অংশ প্রেজেন্ট টেন্স, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। এখন যদি এরকম থাকতো 2 ইয়ার্স পাস্ট অ্যাওয়ে সিন্স, এখানে দেখো সিন্সের আগের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে আমাকে পরের অংশ কি লিখতে হবে? পাস্ট পারফেক্ট। সিন্সের আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। তাই আমি লিখতে পারি আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস ভি3 দিতে হবে ভার্বের জায়গায়। ঠিক আছে, তো এখানে আমরা কি লিখছি? 2 ইয়ার্স হ্যাভ পাস্ট, 2 বছর পার হয়ে গেছিল যখন কি করছিলা? আমরা সর্বশেষ আমরা সাক্ষাৎ করেছিলাম। তাহলে সাবজেক্ট উই হ্যাড মিট। যদি সিন্স দ্বারা প্রশ্ন আসে, সিন্স দ্বারা যদি প্রশ্ন আসে তাহলে দেখবা আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ তাহলে লিখে দিবা সাবজেক্ট প্লাস মেট। আর যদি আগের অংশ পাস্ট টেন্স হয় তাহলে পরে লিখে দিবা সাবজেক্ট প্লাস হ্যাড মেট। এটা লিখলেই উত্তর হয়ে যাবে। হ্যাঁ, আই মেটেও দিলে হবে। তো সিন্সের ক্ষেত্রে আমরা কি বুঝলাম? সিন্সের ক্ষেত্রে আগের অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে পরের অংশ লিখে দিবা সাবজেক্ট প্লাস মেট। আর যদি সিন্সের আগের অংশ পাস্ট ইনডিফিনিট থাকে পরে লিখে দিবা সাবজেক্ট প্লাস হ্যাড মেট। এটাই উত্তর হয়ে যাবে। আশা করতেছি তোমরা বুঝছো। এইবার আমি একটু দেখি বাক্য লিখে আরেকটা, এটা তোমরা উত্তর করতে পারলে আমরা আজকে ক্লাস শেষ করব। যেমন ইট ইজ এ লং টাইম সিন্স, এই উত্তরটা কি হবে তোমরা একটু বলো দেখি। ইট ইজ এ লং টাইম সিন্স, সিন্সের আগের অংশে থাকবে একটা সময় এবং ওই সময় তুমি কি করছিলা ওইটাই তোমাকে লিখতে হবে সিন্সের পরে। আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট, আগের অংশ পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। এটা কি হবে উত্তরটা? সে গট ম্যারিড। ইমরান, ওকে ঠিক আছে। তো এখন এটা যদি বাস্তব হয়ে যায় ইমরান তাহলে তো ঝামেলা নাকি? যাই হোক, ওদিকে আমরা মনোযোগ দিব না। যদি বাস্তবে হয়েই থাকে ইমরান সমস্যা নাই। ইমরান, তুমি কমেন্ট সরিয়ে ফেলছো কেন? তোমার তো জরিমানা হয়ে গেছে। সে গট ম্যারিড, ঠিক আছে, বিবাহিত হয়ে গেছে, সমস্যা নাই তো ইমরান। আই বট এ কার। সিনহা, সিনহা আইটা ক্যাপিটাল লেটার হবে, আইটা ক্যাপিটাল লেটার হবে। ওকে, আমার মনে হয় তোমরা এটা বুঝতে পারছো। তো আমরা আজকে যতটুক পড়লাম আমার মনে হয় আমি আমার তরফ থেকে আমার সর্বোচ্চটা দেওয়ার ট্রাই করছি তোমাদের বোঝানোর। বাকিটা আল্লাহ জানে আর তোমরা জানো সঠিকভাবে বুঝতে পারছো কিনা। বাকি ইম্পর্টেন্ট যে রুলগুলো আছে ওগুলা ইনশাল্লাহ আমি আগামীকাল আরেকটা লাইভ ক্লাসে বুঝাই দিব, তোমরা রেডি থেকো। তো আজকে ক্লাস আপাতত আমি এখানে শেষ করতেছি। সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আগামীকাল আবার রাত 8টায় রেডি থেকো। আগামীকাল আমরা কমপ্লিটিং ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। কমপ্লিটিং এ আর যাই হোক ফুল মার্কস লাগবে, সেই দায়িত্বটা আমার উপর ছেড়ে দাও। যা পড়াচ্ছি জাস্ট পড়ে নাও। ঠিক আছে, সবাই ভালো থেকো। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ।